ওখানে কি দেখলে? দড়ি ধরে নিচে নেমে দেখি আশেপাশে কেউ নেই, শেড দুটো বন্ধ। আমার না সুবিধে হয়ে গেল, মাস্টার কি দিয়ে গাড়ির দরজাটা খুলে ফেললাম। সামনে থেকে পেছনে যাওয়ার কোনো উপায় নেই, মোটা পলিথিনের পর্দা দিয়ে পুরো সিল করা আছে। নেমে এসে পেছনের দরজাটা খুললাম, ভেতরে কিছুই নেই, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম। এসির পোর্টগুলো পেছনে, এমনকি মাঝের সিটেও নেই। টর্চ জেলে পেছনটা ভালো করে সার্চ করতে লাগলাম। ডিকিটায় অনেকটা জায়গা, মাঝের সিটটায় তো মনে হলো ছোট বাচ্চারা ছাড়া কেউ বসতে পারবে না। গাড়িটা স্পেশাল ভাবে তৈরি করা, স্টেপনিটা পেছনের দরজার বাইরে লাগানো। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম রে, পেছনের সিটের পেছনটা আর ডিকির মেঝে শীষের চাদর দিয়ে মোড়া। যে তোর সঙ্গে কথা বলেছিল তার মুখটা মনে আছে? বয়স্ক দেখতে, মাথায় একটা গেরুয়া টাইপের কান ঢাকা টুপি। ওরকম কেউ তো কাউন্টারে ছিল না, আর তুই তো বইয়ের জায়গায় একা দাঁড়িয়েছিলিস, কেউ তো ওখানে ছিল না। গাড়ি চলছে তো চলছেই, কাঁচ বন্ধ রাখতে হয়েছে, না হলে যখন তখন মেঘ ঢুকে পড়ছে। সেলা পাস পার হয়ে সেলা লেকে পৌঁছাতে 1টা বেজে গেল। এই লেকটা শীতকালে পুরো বরফে ভরে যায়, দূরের পাহাড়ের চূড়াগুলো বরফে সাদা হয়ে আছে। আমরা মেঘের উপরে চলে এসেছি, নিচে সাদা মেঘের যেন একটা চাদর পাতা আছে। আরে এই বইটা যদি বিদেশে বিক্রি হয় তাহলে আমরা 4 জনেই শুধু একটা করে বাড়ি কিনতে পারবো তা নয়, এছাড়াও বাকি জীবনটাও আরামে কাটিয়ে দিতে পারবো। এই চল চল, ঘরে চল, এত কথা এখানে বলা ঠিক হবে না। স্বপ্নটার মানে বুঝতে না পারলেও এটা বুঝেছি যে মৃত্যু লামার সমাধি দেওয়ার ঘটনা দেখলাম, সেটা প্রথম দিককার কোনো লামাই হবে। ধরতে পারলে ড্রাইভারের পুরো বডি স্ক্যান করাতে হবে, গাড়ির জিনিস বার করে নিয়ে ডিপ ফ্রিজারে রাখতে হবে, আর অন্য কেউ যেন গাড়িটা চালিয়ে নিয়ে যায়। ড্রাইভারের কাছ থেকে সব খবর জেনে সেই অনুযায়ী গাড়ি চালাতে হবে। সিলিন্ডারটা সম্বন্ধে আপনার কিছু ধারণা আছে? আমার মনে হয় ওটার মধ্যে লিটল বয় যেটা হিরোশিমায় আর ফ্যাটম্যান যেটা নাগাসাকিতে ফেলা হয়েছিল তাদের মিলিত কিছু জিনিস ছিল, আর তার সঙ্গে ডয়টোরিয়াম ও ট্রিটিয়ামের চেম্বারও ছিল। কি ব্যাপার বলো তো? চুপচাপ শুয়ে যা, অ্যাকশন শুরু হয়ে গেছে। ভৌতিক বাঙালিতে আজ শুনবেন গৌতম রায়ের গল্প অরুণাচলের অন্ধকার। গল্পটি মূলত লেখা হয়েছিল ক্ষুদে পাঠক পাঠিকাদের জন্য, তাই গল্পটি মূলত বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের উপাদান সম্বলিত, একটু বেশি বিশ্লেষণধর্মী ভিত্তিক ও শিক্ষণীয়। অডিও স্টোরির আকারে আনার জন্য মূল গল্পটির বেশ কিছু পরিবর্তন আমরা করেছি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অরুণাচলের অন্ধকারে। শুক্রবারের বিকালটা বেশ ফুরফুরে লাগে। পরের দিন স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই, টাস্কগুলো শেষ করার জন্য তাই হাতে অনেকটা সময় আছে। মাঠের দিকে হাঁটা লাগালাম। অনেকদিন মাঠে আসা হয়নি, কে জানে মাঠের কি অবস্থা। ভালো নিশ্চয়ই হবে, আমি আসিনি তো কি হয়েছে, খেলা তো নিশ্চয়ই হচ্ছে। মাঠে ঢোকার রাস্তাটায় ঢুকে পড়লাম। কই, কারোর আওয়াজ তো পাওয়া যাচ্ছে না, তাহলে কি খেলা হচ্ছে না? এগিয়ে গেলাম। মাঠে ঢোকার মুখের বাঁদিকের পুকুরটা জলে টইটুম্বুর, চারপাশটা ঘাসের জঙ্গলে ভর্তি। দেখি তো মাঠটার কি অবস্থা। ওই তো আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এই কি অবস্থা মাঠের? কয়েক মাসের বৃষ্টিতে মাঠের অনেক জায়গা ঝোপ জঙ্গলে ভরে গেছে, ঘাসও অনেক বেড়ে গেছে। কিছু কিছু জায়গায় বেশ কাদা আছে, তার মধ্যেই পুলক বল নিয়ে মাঠে নেমে পড়েছে। মাঠের ধার বরাবর রাস্তা ধরে এগিয়ে গেলাম।
বাঁ দিকে লালু সিং এর কারখানার উঁচু পাঁচিল। রাস্তাটা ঘাসে ভরে গেছে, এমনকি পাঁচিলের ধার পর্যন্ত জঙ্গলি গাছে ভরে গেছে। মাঠের ধার থেকেই বললাম, এই বন জঙ্গলের মধ্যে খেলবে কি করে? বলটা মাঠের কোণের জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছিল। সেখান থেকে বলটা বার করে মাঝ মাঠের দিকে ঠেলে দিয়ে পুলক বলল, কাল ঘাস ছাটা হবে, মহালয়ার দিন ওয়ানডে টুর্নামেন্ট হবে, এবার এখানেই হবে, পাশেরটাতে তো প্র্যাকটিস হবে। মনটা বেশ চনমনে হয়ে গেল মহালয়ার কথা শুনে। সত্যিই তো ঝোপগুলোর ভেতর থেকে বেরিয়ে আসা সাদা কাশফুলগুলো দারুণ লাগছে। আকাশেও ছাড়া ছাড়া সাদা মেঘ উড়ে যাচ্ছে। সাবধান তনু। পুলকের গলা শুনে ডান দিকে তাকিয়ে দেখি একটা গরু দৌড়ে আসছে। না, দেখে সুবিধা লাগছে না। মাঠের ভেতরে চলে গেলাম। ও কি, ইন্দ্র পেছন পেছন দৌড়ে আসছে কেন? ইন্দ্রকে চেঁচিয়ে বললাম, আরে এ কি রে, গরুটাকে তাড়া করে আনলি কেন এদিকে? আরে কি করব, এটা তো আমার দিকে শিং উঁচিয়ে তেড়ে আসছিল, তাই একটা ঢিল তুলে মারতেই ঠিক মাঠে ঢুকে পড়লো। চল আজকে এটাকে দিয়েই গোলকিপিং করাবো। মাঠে পা দিয়ে দেখলাম ঘাসের নিচে অনেক কাদা আছে। দূর থেকেই পুলককে বললাম, ঘাস কাটার পরে খেলবো, না হলে চোট লেগে যেতে পারে। তাছাড়া গরুটা যখন এসে গেছে, মাঠের ঘাস খেয়ে না হয় কিছুটা কমিয়ে দিক। ঠিকই বলেছিস, চোট লেগে গেলে আবার টুর্নামেন্ট খেলাটাই বানচাল হয়ে যাবে। তার চেয়ে চল তোদের বাড়ির পাশের পুকুরটাতেই চ। বলে ইন্দ্র এগিয়ে গেল। পুকুর পাড়ের ওই একফালি মাঠটা মেন রোড আর আমাদের বাড়ির পাশের লম্বা পুকুরটাকে আলাদা করে রেখেছে। কোণের দিকে আমার বাড়িতে যাওয়ার গলির মুখটায় গজিয়ে ওঠা কাঁটা ঝোপের জঙ্গল গলিতে ঢোকার মুখটা আড়াল করে রেখেছে। মাঝখানে একটা নারকেল গাছ সোজা অনেকটা উপরে উঠে গেছে। গোড়ার শিকড়গুলো বেদির মতো উঁচু হয়ে আছে। ওটাই আমাদের আড্ডাখানা। আর আরেক দিকে একটা সজনে গাছ পুকুরের দিকে অনেকটা হেলে দাঁড়িয়ে আছে। আমরা মাঝে মাঝে গাছটায় উঠে জলে ঝাঁপ মারি। ইন্দ্রকে নিয়ে মাঠ থেকে বেরোতে যাওয়ার রাস্তা ধরে যেতে যেতে বললাম, কিরে, এবার পুজোতে তোর প্ল্যান কি? দূর থেকে রাজেনকে দেখতে পেয়ে ইশারায় ডেকে নিয়ে ইন্দ্র বলল, চল নারকেল গাছের নিচে বসি। আরে কি হলো, মাঠ থেকে বেরিয়ে এলি কেন? রাজেন এসে পাশে বসল। ইন্দ্র আমাকে দেখিয়ে বলে উঠল, গরুর ভয় পালিয়ে এসছে। হ্যাঁ, স্বর্গের গরু। আকাশে একটা আওয়াজ শুনে সবাই উপরে তাকালাম। একটা হেলিকপ্টার বেশ নিচে দিয়ে যাচ্ছে দেখে ইন্দ্র বলল, এদিকে আবার কোন ভিআইপি এলো রে? হ্যাঁ চল, আমরাও হেলিকপ্টারে চড়বো। তাহলে তো আমাদের আগে মন্ত্রী টন্ত্রী কিছু হতে হবে নাকি? বলে ইন্দ্র কৌতুক চোখে আমার দিকে তাকালো। তা ঠিক নয়, কিছু কিছু জায়গায় টুরিস্টদের জন্য হেলিকপ্টার সার্ভিস আছে, যেমন দেরাদুন, অরুণাচল। আরও কিছু বলতে যাওয়ার আগে রাজেন আমাকে থামিয়ে দিয়ে বলে উঠল, এটা একটা ভালো আইডিয়া। তোর চিলেকোঠার ঘরটা খালি আছে তো, ওখানে বসে বেড়াতে যাওয়ার কিছু প্রোগ্রাম করা যাক। এই তাড়াতাড়ি চল, হেলিকপ্টারটা না হলে চলে যাবে। কি থ্রি মাস্কেটিয়ার্স, চললি কোথায়? পেছন ফিরে তাকিয়ে দেখি মনাদা সাইকেলে বসে, মোটা টায়ারের বেশ শক্তপোক্ত সাইকেল। রাজেন ভালো করে দেখে বলল, হেই, এটা মাউন্টেন বাইক না? কোথায় যাবার প্ল্যান করছো? পাহাড়ে। তাই নাকি? ভালোই হলো, তুমিও চলো আমাদের সঙ্গে। তনুর চিলেকোঠার ঘরে আলোচনা হবে। রাজেন মনাদার আগে আগে চলতে লাগলো। ভালো করেই জানতাম বড় কেউ সাথে না থাকলে বাড়ি থেকে আমাদের কোথাও বেড়াতে যাওয়ার অনুমতিই দেবে না। গলিতে ঢুকে বললাম, আজকে আমরাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছিলাম। প্রস্তাবটা ভালোই বুঝলি, তবে পুজোতে তো বেশিরভাগ ট্রেনের টিকিট বুক হয়ে গেছে। যাবি কি করে? আমার তো মনে হয় কাছাকাছি এই ছোটখাটো ট্যুর করাই ভালো। অনেকদিন পর আমরা আবার চিলেকোঠার ঘরে এসে জড়ো হলাম। মনাদা সোফাটায় বেশ আয়েশ করে বসে বলল, তোদের তিনজনকে তো কোথাও বেড়াতে যাওয়ার জন্য ঘর থেকে পারমিশন দেবে না, গেলে ওই ফ্যামিলি ট্যুরই করতে হবে। মনাদা আমার মনের কথাটাই বলে দিল। তবে মনাদার বেশ মজা, কারোর পারমিশন নিতে হয় না, যেখানে ইচ্ছা যেতে পারে।
এতে মজা নেই রে, মজা নেই, অনেক কষ্ট আছে। আমি চমকে গিয়ে তাকাতে মনাদা হালকা হেসে বলে উঠল, মানুষের মুখ তার মনের আয়না রে, বিশেষ করে তার ওই চোখের চলাফেরা। চোখ তো সবসময় এদিক ওদিক ঘুরছে, তা দেখে কি ভাবছে বলা যায় নাকি? হ্যাঁ, সে তুমি আন্দাজে বলেছো। এতে আন্দাজের কোনো জায়গা নেই। আমি যখন তোকে বেড়াতে যাওয়ার কথা বলছিলাম তখন তোর চোখ উজ্জ্বল ছিল আর আমার দিকে তাকিয়েছিলিস, কিন্তু যখন বাড়ির পারমিশনের কথা বললাম তখন তুই তাকিয়েছিলিস আমার দিকে, কিন্তু চোখের ভেতরে একটা ওই মুভমেন্ট চলছিল। তারপর দেখলাম তোর চোখ ওপরে সিলিং এর দিকে চলে গেছে, যেটা স্থির, আর সেখান থেকে তুই নতুন কিছু খুঁজছিস না। তার মানে কোথাও যাওয়ার ব্যাপারে তোর আর আমার তফাৎটা খুঁজছিস। ইন্দ্র এতক্ষণ মন দিয়ে শুনছিল, হঠাৎ বলে উঠল, তার মানে তুমি মুখ দেখে মনের চিন্তা পড়তে পারো? সব সময় সম্ভব হয় না রে, তবে এই জিনিসটা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে। শিশুদের ক্ষেত্রে দেখা গেছে বাচ্চা জন্মানোর কিছু পরে যখন কোলে নেওয়া হয় তখন তার দৃষ্টি থাকে আশেপাশে, ওই যারা সামনে আছে তাদের মুখের দিকে। তখন সে ভেতর থেকে বোঝার চেষ্টা করে কোনটা তার কাছে বেশি জরুরি। ওই মোটামুটি 12 দিন হয়ে যাওয়ার পর সে অন্য জিনিসের দিকে তাকাতে শুরু করে। এইভাবে কিন্তু অভিজ্ঞ লোকেরা কোন বাচ্চা সুস্থ আর কোনটার প্রতি আরো বেশি নজর দিতে হবে একবার দেখেই বলে দেয়। রাজেন বলল, এগুলো আমার মনে হয় বেশিরভাগই আশেপাশের দেখা অভিজ্ঞতা থেকে হয়, কারণ আমাদের আর অন্য কোনো মহাদেশে যেমন আফ্রিকার লোকেদের চালচলন তো একরকম নয়। কথাটা ঠিক, একদম ঠিক, তবে সেটা বড়দের ক্ষেত্রে, কারণ তারা বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে যায়। এটা নিয়েও স্টাডি রয়েছে রে, এটাকে বলে ডিসপ্লে রুলস। ধর যেমন ওই আমেরিকানরা, ওরা ভালো থাকলেও বলবে ইট ইজ ওকে, আবার বিমর্ষ থাকলেও বলবে সেই একই জিনিস, কিন্তু চোখের চাউনির তফাৎ থাকবে। যদি দুঃখী থাকে তাহলে চোখে একটা নম্র ভাব থাকবে, কিন্তু এই জিনিসটাই যদি জাপানিদের ক্ষেত্রে দেখিস তাহলে দেখবি একদম আলাদা। ওরা নিজের মনের ভাবটা অন্যকে বুঝতে দিতে চায় না। এই ধর, এই প্রায় 50 বছর আগে এটা নিয়ে একটা পরীক্ষা হয়েছিল। সিনেমা হলে একজন জাপানি আর একজন আমেরিকানকে আলাদাভাবে একটা জটিল সিনেমা দেখানো হয়েছিল। দেখা গিয়েছিল দুজনের মুখের ভাবের পরিবর্তন প্রায় একই, কিন্তু পরে যখন ওদের অন্য লোকের সাথে ওই একই রকম সিনেমা দেখানো হলো, দেখা গেল জাপানিটা যখন দুঃখ বা কষ্টের সময় আসছে তখনও হাসছে, আবার যখন হাসির সময় আসছে তখনও হাসছে। অথচ আমেরিকানের বেলায় কিন্তু যখন যেমন পরিবেশ তখন তেমনই আচরণ। এটাকেই ওই ডিসপ্লে রুলস বলে, যেটা সে তার পরিবেশ থেকে শেখে। মনাদাকে হাই তুলতে দেখে আমি আসছি বলে নিচে চলে গেলাম। সিঁড়ির মুখেই দেখি মা আসছে, হাতে চার মশলা মুড়ি। বলে উঠল, কি রে, তোরা আসবি বলিসনি তো? কি করব, মনাদার সঙ্গে দেখা হয়ে গেল যে। ট্রেটা নিয়ে উপরে চলে এলাম। দেখো মনাদা, তনু এর মধ্যেই ফেস রিডিং শিখে নিয়েছে। কিছুটা বলতে পারিস, তবে এটা পুরোপুরি বিজ্ঞানসম্মত, আর এটা চালায় ভিজুয়াল সিস্টেম, যেটা আমাদের মাথার পেছনে আছে। ইন্দ্রকে থামিয়ে দিয়ে মনাদা বলল, তোদের পুজোতে এখানে আনন্দ হয় না? প্রত্যেকবার তো একই রকমই হয়, তাছাড়া ছুটি কখন পাবো বেড়াতে যাওয়ার জন্য? এখন তো সব জায়গায় খুব ভিড়, টিকিটও পাবি কিনা সন্দেহ। হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ ওই উত্তর পূর্ব ভারতের দিকটা দেখতে পারিস, ওদিকটায় ভিড় কম হলেও হতে পারে। তুমিও তাহলে আমাদের সঙ্গে চলো। আরে আগে তো তুই বাড়িতে কথা বল, তবে না হয় পরের ব্যাপারগুলো আলোচনা হবে। হাতে আর মাত্র 2 সপ্তাহ আছে, রিজার্ভেশন, হোটেল বুকিং এসব হবে কি করে? মনাদা চেয়ার ছেড়ে উঠে পড়ল। অরুণাচলে অনেক ওই আনএক্সপ্লোর্ড জায়গা আছে, ফ্লাইটে গুয়াহাটি চলে গিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারিস।
সবার সঙ্গে আমিও নিচে চলে এলাম। মনাদার সাইকেলটা ভালো করে নজর করতে দেখলাম ওটা বিদেশি, সবুজের ওপর হলুদের ছোপ। পিছনের গিয়ার চেঞ্জারটাও বেশ বড়। দরজার কাছে এসে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার মনাদা, মাউন্টেন বাইক কিনলে কেন? পাহাড়ে কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? হ্যাঁ, এটা ফোল্ডিং, কোথাও গেলে সঙ্গে এটাকেও নিয়ে যেতে পারবো। বুঝলাম মনাদার নিশ্চয়ই কোথাও যাওয়ার প্ল্যান আছে, আমাদের বলছে না। রাতে খাওয়ার টেবিলে কথাটা তুলতে বাবা বলল, বাহ, আরে এ তো খুবই ভালো আইডিয়া, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। টিকিট কি পাবো? তা আবার হয় নাকি? মাকে বলে রেখেছি পুজোতে ওখানেই থাকবো। আর তাছাড়া দাদা বৌদিও এবার বাইরে থেকে আসছে। আমি ওখানে অতদিন থাকতে পারবো না, বোর হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা দশমীর দিনই চলে আসবো। আজকেও মাঠে খেলা যাবে না দেখছি। জায়গায় জায়গায় কাটা ঘাসের আর ঝোপ জঙ্গলের ঢিপি রাখা আছে। এখনো উত্তর দিকটায় কাটা চলছে। এক গাদা গরু কোথা থেকে মাঠে চলে এসেছে। মনটা এমনি খারাপ হয়ে আছে, জানি না ওদের কি খবর। মধু কাকুর দোকানের সামনে এসে দাঁড়িয়েছি, দেখি রিনি দোকানের ভিতরে। ও আমাদের বাড়ির পেছনের বাড়ির পরেরটায় ভাড়া থাকে, আমার থেকে এক ক্লাস নিচে পড়ে, ক্লাস 10 মনে হয়। কি রে, মাঠ থেকে চলে এলি কেন? আরে বলিস না, খেলবো কি করে, মাঠে তো ঘাস কাটা চলছে। এবারে পুজোয় কোথায় বেড়াতে যাচ্ছিস? না রে, কোথাও না। আমরা এবারে অরুণাচলে বেড়াতে যাচ্ছি। এই তোরা কবে বেরোচ্ছিস? পেছন থেকে কে একটা মাথায় চাটি মারল দেখে ঘুরে দেখি রাজেন দাঁড়িয়ে আছে। বললাম, চল পুকুরের পাড়ে বসি, আজকে খেলা হবে না। দূরে ইন্দ্রকে দেখতে পেয়ে ইশারায় আসতে বললাম। কেস জন্ডিস, বাড়িতে বাড়িতে সব আসানসোল যাবে। আমাদের কোনো প্রোগ্রাম নেই, মনে হয় এখানেই থাকবো। ধুস, কোনো লাভ নেই, আমাকেও মামার বাড়ি যেতে হবে। তবে আমি বলেছি দশমীর দিনই চলে আসব। আমিও চলে আসব, তাহলে আমরা 5-6 দিনের জন্য কোথাও ঘুরে আসতে পারবো। ঠিক আছে, কাল এ নিয়ে মনাদার সঙ্গে কথা বলতে হবে। সন্ধে হয়ে আসছে, বাড়ির দিকে চললাম। দরজার কাছে দেখলাম মা রিনির মার সঙ্গে গল্প করছে। ঘরে ঢোকার সময় শুনলাম রিনির মা বলছে ওরা একাদশীর দিন বেরোচ্ছে। কোথায় যাচ্ছে জানা হয়ে গিয়েছিল, তাই আর দাঁড়ালাম না। রাতে খাবার টেবিলে বাবাকে বললাম, দেখো, তোমাদের কথা মতো মামা বাড়িতে যাচ্ছি, কিন্তু ফিরে এসে অন্য কোথাও বেড়াতে যেতে হবে। সারা বছর তো কোথাও যেতেই পারি না। অবশ্য তোমরা না চাইলে আমি বন্ধুদের সঙ্গে কয়েকদিনের জন্য ঘুরে আসবো কোথাও। ব্যাপারটা মন্দ বলিসনি। তা মোনার সঙ্গে কথা বলেছিস? না, সেরকম ভাবে কোনো আলোচনা হয়নি, তবে মনে হয় মনাদা কোথাও যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম। মনাদার সঙ্গে আগে কথা বলতে হবে, তারপর ওদের সঙ্গে কথা বলবো। মনাদার বাড়িটা আমাদের পাড়ার প্রায় শেষে। যেতে যেতে অনেক চিন্তা মাথার মধ্যে চলে এলো। মনাদার মা বাবাকে তো কোনোদিন দেখিনি, কেনই বা শুধু ঠাকুমার সঙ্গেই থাকে, আর পড়াশোনা বা কাজবাজ কী করে? সব প্রশ্নের উত্তরই তো দেখি একদম রেডি থাকে। কালকে যাওয়ার সময় কি যেন একটা বলতে গিয়েও থেমে গেল না, আজকে ওটা জানতে হবে। খেয়ালই করিনি কখন মনাদের বাড়ির কাছে পৌঁছে গেছি। এ কি, ঘর তো বন্ধ, তাহলে গেল কোথায়? ফেরার সময় দোকানের কাছে ইন্দ্রর সঙ্গে দেখা হয়ে গেল। কিরে, ওদিকে কোথায় গিয়েছিলি? আরে, মনাদাকে তো কাল কেউ দেখিনি, কোথাও বাইরে গেছে নাকি? আমাকে তো কিছু বলেনি। কেন, মনাদাকে কি দরকার তোর? আরে, মামা বাড়ি থেকে ফিরে এসে আমরা 4 জন মিলে কোথাও ঘুরে আসতে পারি তো। মনাদাকে রাজি করালে মনে হয় বাড়িতে না করবে না। এটা ভালো মতলব। দেখি আমার বাড়িতে কি বলে। ঠিক আছে, আজকে মাঠে আয়, কথা হবে। আজকে মাঠটা খুব সুন্দর লাগছে।
মাঠের কাদাও সব শুকিয়ে গেছে। অনেক দিন খেলা হয়নি, একটু স্ট্রেচিং করা উচিত। রাজেনকে নামতে দেখে হাত নাড়লাম। ও ওদিক থেকে হাত নেড়ে জগিং করতে শুরু করে দিল। চশমাটা পরেই ইন্দ্র নেমে গোলে কয়েকটা শট নিয়ে চেঁচাতে লাগলো, এই চলে আয়, অনেকদিন খেলা হয়নি। কতবার ছেলেটাকে বলেছি চশমা খুলে খেলতে নাম। খেলতে গিয়ে এই করে 2 বার চশমা ভেঙেছে, কিন্তু কে কার কথা শোনে। আজকে খেলা ভালোই হলো, অনেকদিন পর খেলে নিজেকে বেশ ফ্রেশ লাগছে। পুকুরের দিকে যেতে যেতে রাজেনকে জিজ্ঞাসা করলাম, কি রে, ওয়ানডে টুর্নামেন্টে নাম লেখাচ্ছিস নাকি? হ্যাঁ, আমরা 3 জনেই খেলবো। পুকুরে হাত পা ধুতে ধুতে রাজেনকে বললাম, আচ্ছা, পুজোর পরে আমরা সবাই মিলে বেড়াতে গেলে কেমন হয়? বলছিলাম মনাদার সঙ্গে কথা হয়েছে? মনাদা নেই এখানে, জানিও না কবে আসবে। সোমবার স্কুলে লোড একটু বেশি থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কটাই একদিনে। আর ফিজিক্স আর কেমিস্ট্রির তো প্র্যাকটিক্যালও থাকে। কখন যে শেষের ঘন্টা বেজে যায় খেয়াল থাকে না। মাঠেও এখন বেশি কথা হচ্ছে না। টুর্নামেন্টের জন্য প্র্যাকটিসের উপর জোর দিয়েছে সবাই। ইন্দ্রও কম কথা বলছে। তার মধ্যেও একবার এসে বলে গেল, কিরে, ঠিকঠাক প্র্যাকটিস হচ্ছে তো? খেলার পর খুব ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। ফ্রেশ হয়ে পড়ার টেবিলে চলে গেলাম। অনেক টাস্ক ছিল, সব শেষ করে উঠতে উঠতে রাত 9টা বেজে গেল। পরের দিন স্কুলে রাজেনের সঙ্গে দেখা হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে রাজেন বলল, পুজোয় থাকছি না রে, পাপার তেজপুর ইউনিভার্সিটিতে কি একটা সেমিনার আছে। সপ্তমীর দিন সকালের ফ্লাইটে আমরা বেরিয়ে যাব। ভালোই হলো, এনজয় করিস। বিকালে রাজেনকে মাঠে না দেখে ইন্দ্র বলল, কি হলো? রাজেন ডুব মারলো কেন? ওরা পুজোয় বেড়াতে যাচ্ছে, দেখ হয়তো কেনাকাটা করতে গেছে। কই, কালকে বললো না তো। কোথায় যাচ্ছে জানিস? হ্যাঁ, ওই আসামের তেজপুরে। তবে ওর বাবার এটা অফিসিয়াল ট্যুর, তা হোক, তাও তো ঘোরা হবে। বুঝলাম ওরও মন খারাপ। প্র্যাকটিসটাও সেরকম জমল না, এমনি মন ভালো ছিল না। ফেরার সময় ইন্দ্র বলে উঠল, ঠিক আছে, আমরা এখানে দশমীতে এনজয় করব। ইন্দ্রর গলায় সেই উচ্ছ্বাসটা নেই। রাতে খাওয়ার সময় বাবার সাথেও সেরকম কিছু কথা হলো না। দেখতে দেখতে কখন আবার শুক্রবার চলে এলো বুঝতেই পারলাম না। মাঠে এসে অনেকদিন পর মনাদাকে দেখলাম। কি ব্যাপার, মাঠে কেন? তুমিও খেলবে নাকি? জানিস না, মনাদা তো তোদের টিমের কোচ হয়েছে। আমি অবাক হয়ে তাকাতে মনাদা হেসে বলল, আরো কিছু অবাক হওয়ার আছে। কি হয়েছে রে? আরে মনাদা এখন কোচ, কোনো ফাঁকি দিতে পারবি না প্র্যাকটিসে। ততক্ষণে মনাদা বাঁশি নিয়ে মাঠে নেমে পড়েছে। অনেকদিন পর খেলার মধ্যে একটা জোশ এসেছে মনে হলো। সোমবার মহালয়া, তার মানে আর 2 দিন প্র্যাকটিস হবে। খেলার শেষে পুকুরে নেমে হাত পা ধুচ্ছি, মনাদা উপর থেকে বলল, তনু, 6টার সময় তোর বাড়িতে আমরা আসছি। আমি আগেই চলে আসব। তুই যা, আমি ঘর থেকে নাস্তা করে আসছি। বাড়িতে ঢোকার সময় দেখলাম রিনির মা মায়ের সঙ্গে গল্প করছে। আমাকে দেখে বলল, কি রে, এবারে মামা বাড়িতে থেকে পুজো দেখবি? কি করব, তোমাদের মতো তো আর বেড়াতে যাওয়া হচ্ছে না। তুমি নিশ্চিন্তে থাকো, আমাদের সঙ্গে যাবে তো। কার যাওয়ার কথা বলছে? চল খেয়ে নে, ওরা তো আজকে আবার আসবে। সবার কথাগুলোই কেমন যেন হেঁয়ালির মতো মনে হতে লাগলো। 6টার আগেই ইন্দ্র চলে এলো। ওপরের ঘরের কম্পিউটারটা খুলে আমি তখন একটা গেম খেলছিলাম। ইন্দ্র বলল, এবারের পুজোর ছুটিটা গেম খেলেই কেটে যাবে, কি বল? কি আর করা যাবে। কেন, রাজেন যাচ্ছে তো কি হয়েছে? তুই, আমি আর মনাদা কোথাও ঘুরে আসবো। রাজেন ঢুকে হাসতে হাসতে বলল, তাহলে আজকেই প্ল্যান করে ফেল। হ্যাঁ ঠিকই তো, মনাদা আসুক, আমিই প্রথম কথাটা পারবো। ইন্দ্র বেশ জোরের সাথেই কথাটা বলে উঠল। ইন্দ্রের কথা শেষ হতে না হতেই দেখি মনাদা হাসতে হাসতে ঢুকছে। কি, কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে?
আরে সেই জন্যই তো আরে রবিবার আমার বাড়ি গিয়েছিলি? আমি ঘাবড়ে গেলাম। এখানে তো ফেস রিডিং চলবে না। ভিজুয়াল সিস্টেম। কিছুটা ঠিক। সিসিটিভিতে ডেট আর টাইম সবই রেকর্ড হয়ে যায়। আমরা সবাই অবাক হয়ে মনাদার দিকে তাকালাম। মনাদার মুখ দেখে বুঝলাম এ নিয়ে কথা আর বেশি এগোবে না। তাই আসল কথায় আসার আগে বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম, তা তোমার আসল ভিজুয়াল সিস্টেমটার ব্যাপারটা কি? এটা আমাদের মাথার পেছনের অনেকটা জায়গা জুড়ে থাকে। কথাটা যে সিসিটিভি নিয়ে বললাম সেটা বুঝেও মনাদা ইচ্ছে করে এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। এরপর বহুদিন ধরে অনেক চর্চা চলছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমরা যা দেখি তা বোঝার জন্য মস্তিষ্কের বড় অংশগুলোই সারাক্ষণ কাজ করে চলেছে। মস্তিষ্কের যে অঞ্চলগুলি এই কাজে অংশ নেয় সেগুলোকে ভিজুয়াল সিস্টেম বলে, এবং এটা মাথার পেছনে থাকে যেখানে ওসিপিটাল লোব আছে। ভালো করে শোন, ভিজুয়াল সিস্টেমের মধ্যে একটি বিশেষ অংশ রয়েছে যা অন্যের মুখের পরিবর্তনগুলো লক্ষ্য করে, যেমন সে কে, কি ভাবছে বা কি বলছে। আর এই অঞ্চলটিকে ফসিফর্ম ফেস অঞ্চল বলা হয়, যা ফিউসিফর্ম গাইরাসেরই অংশ। এটা মাথার পেছনের প্রায় ৬৮ জায়গা জুড়ে থাকে, আর এটা অসিপিটাল লোব থেকে টেম্পোরাল লোব পর্যন্ত ছড়িয়ে থাকে। এই দুটো মিলেই রং, মুখের হাবভাব, শরীরের অন্য অংশগুলোর বিচার করে। আর এই ফিউসিফর্ম গাইরাসের একটু নিচে থাকে অ্যামিগডালা। ইন্দ্র মাথাটায় ভালো করে হাত বুলিয়ে নিল। মনাদার নজর এড়ায়নি, বলে উঠল, ঠিক জায়গায় হাত দিয়েছিস রে। এটা মাথার দুদিকেই থাকে, আর অন্যের মুখের ও চোখের ছোট ছোট অনুভূতিগুলোকে মাইক্রো অ্যানালিসিস করে। আজকাল এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানো হচ্ছে। এর ফলে তুই কি ভাবছিস বা কি ভাববি সেটাও বলে দিচ্ছে। তাহলে অনলাইন মিডিয়ামে লেখালেখি করা তো রিস্কি। রিস্ক আছে কিনা বলা মুশকিল, তবে ফেসবুক তো এখন এমন একটা সফটওয়্যার ব্যবহার করছে যেটা দিয়ে তুই কি ভাবছিস সেটা বলে দিতে পারবে। তার মানে আগেকার দিনে লোকে যেটাকে টেলিপ্যাথি বলতো, সেটাই এখন যন্ত্র করছে রে। কি করে করবে? আমি তো কত দূরে কম্পিউটারে বসে টাইপ করছি। এটার স্টাডিতে এফএমআরআই যন্ত্র আর ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই অনেকটাই কাজ করেছে। যেমন ধর, আমরা যখন কিছু লিখি তখন ভিজুয়াল সিস্টেমের কাজ হলো নিউরনের মাধ্যমে মুখের মাসলগুলোকে চালানো। এক একটা কথায় এক এক রকম মাসলের নড়াচড়া হয়। সেগুলোকে টেক্সটে কনভার্ট করলে কথা থেকে লেখায় মনের ভাবগুলো চলে আসবে। এবার পরেরটা কি লিখব সেটা কিন্তু মাথা ভেবে ফেলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ঠিক এইখানেই কাজ শুরু করে। যেমন ধর, রাস্তায় হাঁটার সময় হঠাৎ দেখলি সামনে একটা গর্ত, তোর মাথা ততক্ষণে ভেবে নিয়েছে লাফাতে হবে, আর সেই মতো নিউরনের মাধ্যমে মাসলের ভেতরের রক্ত যাওয়ার পরিমাণ ঠিক করে দিয়েছে। বিজ্ঞানীরা এই সমস্ত জিনিসের একটা বিরাট ডেটা বেস করে সফটওয়্যার ডেভেলপ করে ফেলেছে। তাই এত দূর থেকে যাই লিখিস না কেন, ফেসবুকের সফটওয়্যার তোর মন পড়ে ফেলবে। তার মানে আগেকার গল্পের টেলিপ্যাথি এখন বাস্তব হয়ে গেছে। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। এমনকি ইন্দ্রর মতো ছেলেও চুপ মেরে রইল। পরিবেশটা হালকা করার জন্য মনাদা ইন্দ্রর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তা তোর ন্যাসাল সিস্টেম কি বলছে এখন? এখনই সিঙ্গাড়া আসছে রে। দেখলাম মা সিঙ্গাড়া আর চা নিয়ে ঢুকছে। কিরে মোনা, এরা ঠিকঠাক যেতে পারবে তো? একদম নিশ্চিন্তে থাকো কাকিমা। মা যেতেই আমি আর ইন্দ্র মনাদাকে চেপে ধরলাম। এই কি সব হেয়ালি করে যাচ্ছ? ঝেড়ে কাশো তো। আমি পুজোর ছুটিতে না এখানে থাকছি না রে। আরে আমরা অরুণাচল যাব। ইন্দ্র উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। রাজেন বলতে শুরু করল, মনাদা কালকে ইন্দ্রর বাড়ি গিয়েছিল, তারপর আমার বাড়ি আসে। ইন্দ্রর বাবা সব শুনে রাজি হয়েছেন। উনি ইন্দ্রকে দমদম থেকে সকাল 6টার ফ্লাইট ধরিয়ে দেবেন। ওখানে রিনিরাও থাকবে, ওদের ওই একই ফ্লাইট, গুয়াহাটিতে নামবে।
তোরা তো দশমীর দিনেই চলে আসছিস, তুই রিনিদের সঙ্গে দমদম চলে যাবি, তাহলে সবাই এক জায়গায় মিট করব কি করে? আমি তেজপুরে তোদের সঙ্গে মিট করব, কারণ আমরা তো ওখানে ইউনিভার্সিটির গেস্ট হাউসে থাকবো। মনাদা গুয়াহাটিতে তোদের সঙ্গে এয়ারপোর্টে মিট করবে, সেখান থেকে গাড়িতে তোরা 3 জন তেজপুরে চলে আসবি। রাজিনের কথা শুনতে শুনতে হাতের সিঙ্গাড়াটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু ওটাই এখন বেশ ভালো লাগছে। এবারে মনাদা বলল, ট্যুরটা খুবই ছোট, তবে ওখানকার পাহাড়ের পরিবেশ দারুণ সুন্দর। কালই তোরা আইডেন্টিটি কার্ডের ফটোকপি দিবি, ইনার লাইন পারমিট করাতে হবে। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। আজকে শেষ দিন, আবার লম্বা ছুটির পর দেখা হবে। সবাই ছুটির মেজাজে। ক্লাসে পুজোয় কে কোথায় থাকবে এই নিয়ে কেটে গেল। বাড়ি এসে দেখি মা গোছগাছ করতে ব্যস্ত। আমায় দেখে বলল, তোদের ঘুরতে যাওয়ার ব্যাগ ওপরে আছে। বাইনোকুলার আর লেজার গানটা নিয়ে চিলেকোঠার ঘরে চলে গেলাম। মামা বাড়ি যাওয়ার আমার কোনো টেনশন নেই, ওটা মায়ের ব্যাপার। কালকে সকালেই আমাদের বেরোবার ব্যবস্থা ঠিক হয়েছে। ইন্দ্র তো একদম ভোরে বেরিয়ে যাবে, ওর সঙ্গে আর দেখা হবে না। আমাদের মামার বাড়ির জায়গাটাও বেশ সুন্দর, যদিও শহরের পুরো ছাপ এখানে পড়েনি, তাও রাস্তায় গাড়ি ঘোড়ার ভালোই আনাগোনা আছে। মামার বাড়িটা বেশ বড়, বাইক বা স্কুটার না থাকলেও গাড়ি আছে, তবে গ্যারেজ অন্য জায়গায়। বাড়ির চারপাশে অনেক জায়গা। পশ্চিম দিকে বেশ কয়েকটা আম, পেয়ারা আর পাঁচিলের ধার বরাবর নারকেল গাছ আছে। পরের দিন মামার বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির সামনে ঠাকুর দালানটা সাজানো হয়ে গেছে। দিদিমা বাইরে এসে আমাদের দেখে হেসে মাকে বলল, ভালো সময় এসেছিস, তোর দাদা আর বাবা গেছে প্রতিমা আনতে। দোতলায় উঠতে উঠতে মামিমার সাথে দেখা হয়ে গেল। আমাদের দেখে মামিমা জিজ্ঞেস করলেন আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা। মা বলল, তোমরা কখন এলে? মামা বাড়িতে দিনগুলো ভালোই কাটছিল। দেখতে দেখতে মায়ের পুজোর শেষ দিনও এসে গেল। নিজের মতো ঘুমাচ্ছিলাম, চারিদিকে অনেক আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। শুনতে পেলাম নিচ থেকে শাঁখের আওয়াজ হচ্ছে। মিমি ঘরে ঢুকে বলল, এখনো ঘুমাচ্ছিস? ও তাড়াতাড়ি, সবাই রেডি হয়ে গেছে, কলাবু আনতে যেতে হবে তো নাকি? বাড়িটা আজকে ঢাকির আওয়াজে গমগম করছে। একটা ছোট ছেলে, মনে হয় কোনো একজন ঢাকি হবে, ঢাকের সঙ্গে সঙ্গে কাঁসর বাজিয়ে চলেছে। ছেলেটার গায়ের রং কালো হলে কি হবে, চোখটা খুব সুন্দর। শুভ দাদুর সঙ্গে আরও একজন এসেছে। দেখে তো মামার বয়সী মনে হচ্ছে, বোধহয় শুভ দাদুরই ছেলে। ও তো আবার একটা বই হাতে নিয়ে কি পড়ছে যেন। মা, মামি, দিদা সবাই ব্যস্ত। আমি এসব থেকে বেরিয়ে বাড়ির পিছনে মাঠটায় এসে দাঁড়ালাম। আজকে কেউ খেলতে আসেনি। দূর থেকে ঢাকের আওয়াজ আসছে, মনে হয় অন্য কোনো জায়গায় পুজো হচ্ছে। ফেরার জন্য ঘুরতে গিয়ে পুরো বাড়িটা নজরে এলো। আজকে বাড়িটা অদ্ভুত শান্ত লাগছে। আজকে বিষাদের দিন। দেখতে দেখতে কীভাবে যে দশমী এসে গেল বুঝতেই পারলাম না। সিঁদুর দান চলছে, সবার সঙ্গে ঠাকুরের মুখটাও সিঁদুরে লাল হয়ে গেছে। আমাদের এখানে প্রতিমা কাঁধে চড়ে আসে, আবার কাঁধে চড়েই বিসর্জন হয়, অনেকটা নবদ্বীপের রাসের মতো। কাঁসর হাতে ছেলেটার দিকে চোখ যেতে ওর চাউনির মধ্যে একটা অদ্ভুত ভাব নজরে এলো। কাঁসরের আওয়াজটা কেমন পাল্টে গিয়ে একটা ক্ষীণ আর্তনাদের মতো লাগছে। ঠাকুর কাঁধে উঠে বাড়ির চৌকাঠ পেরিয়ে বাইরে চলে গেছে। চারিদিকে সবাই আসছে বছর আবার হবে বলে চিৎকার করছে। ও কি, পেছনে কে ধরে আছে? ওকে তো পরিষ্কার দেখা যাচ্ছে না। খাওয়া দাওয়া করে প্যাকিং করতে করতে 5টা বেজে গেল। ঠাকুর দালানটা খাঁ খাঁ করছে। আম গাছে লাগানো দোলনাটাকে গুটিয়ে ওপরে তুলে রেখেছে। মিমিরা কাল সকালে বেরিয়ে যাবে। দাদু দিদার চোখগুলো ছলছল করছে। মাও দেখলাম কাঁদছে। আমি সবাইকে প্রণাম করে বাইরে চলে এলাম। গাড়িতে উঠতে যাব, দেখি দূরে ডাকু দাঁড়িয়ে আছে। সেই সেদিনের মাঠের ছেলেটা। ওর মুখটা কেমন শুকনো,
চলে যাচ্ছ? আর আসবে না? ছেলেটা চুপচাপ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, কিছু বলল না। আসতে তো হবেই, ওই পোড়ো বাড়িটায় ঢোকা বাকি রয়ে গেল না। বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে গেল। এই কয়েকদিনেই পাড়াটা কেমন যেন নতুন লাগছে। পাড়ার ঠাকুর বিসর্জন হয়নি, রাস্তায় আজকেও অনেকে ঠাকুর দেখতে বেরিয়েছে। মা ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে ধূপ জ্বালাতে চলে গেল। আমি চিলেকোঠার ঘরে চলে গেলাম। বাবা দেখলাম কাকে ফোন করছে। ডাইনিং আর ড্রয়িং রুমটা ধূপের গন্ধে ভরে গেছে। খাওয়ার টেবিলে বাবা মাকে বলল, হ্যাঁ, রিনিরা ভোর 4টের সময় বেরোবে। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। যদিও রাতে ভালো করে ঘুম হলো না। 3টেতেই উঠে পড়লাম, দেখলাম মাও উঠে পড়েছে। বেরোনোর সময় মা বলল, শোনো, উল্টো পাল্টা জায়গায় একদম যাবে না, আর মনার সঙ্গে সঙ্গে থাকবে। গৌহাটিতে নেমেই ফোন করবে। এয়ারপোর্টে চেক ইন করে ভেতরে ঢুকতে 5:30 বেজে গেল। ইন্দ্রকে দেখতে পেয়ে পাশে ডেকে নিলাম। রিনির বাবা বললেন এদিক ওদিক কোথাও যেন না যায়, এক্ষুনি বাস এসে যাবে। উইংসের পাশে আমাদের সিট পড়েছে। এই প্রথম একা একা প্লেনে উঠছি, মনে মনে বেশ উত্তেজনা হচ্ছে। প্লেনটা ফাইনাল টেক অফের জায়গায় চলে গেছে। এয়ার হোস্টেস দুজন এসে বেসিক ইনস্ট্রাকশন দিয়ে নিজেদের সিটে বসে পড়ল। প্লেনটা ফুল স্পিডে দৌড়ে উপরে উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই নিচের বাড়িগুলো কেমন ছোট ছোট হয়ে গেল। 7:15 নাগাদ আমরা ল্যান্ড করব। আমার কথা শুনে ইন্দ্র জানলা থেকে মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করল, কিছু স্ন্যাক্স দেবে না? সাড়ে 7টায় আমরা গৌহাটি এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ালাম। রিনির বাবা একটা ফোন পেয়ে আমাদের পেছনে পেছনে আসতে বলে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলেন। দূর থেকে মনাদাকে দেখতে পেয়ে আমরা এগিয়ে গেলাম। 7 সিটার গাড়ি, আমরা সবাই উঠে পড়লাম। রিনিরা মাঝে সিটে বসলো, আমি আর ইন্দ্র পেছনের সিটে বসলাম। মনাদা ড্রাইভারের পাশে আগে থেকেই বসেছিল। গাড়ি স্টার্ট করতেই মনাদা বলল, আমরা ব্রহ্মপুত্রের উত্তর দিক দিয়ে যাব, কিছুটা নদীর পাশ দিয়ে যাবে। নদী পেরিয়ে বুদ্ধিস্ট মোনাস্ট্রি আছে, ওর কাছে একটা ভালো ধাবা আছে, ওখানে হালকা কিছু খেয়ে আবার শুরু করব। গাড়ি নিউ সরাইঘাট ব্রিজে উঠতে মনাদা সামনে থেকে বলল, রিনি, এই নদীটার সম্বন্ধে কি জানো বলো তো? এটার নাম ব্রহ্মপুত্র। এটা তিব্বত থেকে শুরু হয়ে অরুণাচল, আসাম হয়ে বাংলাদেশে ঢুকে গেছে। এটা সারা বছর ধরেই অনেক পলি নিয়ে আসে। এই নদটার এত নাম কেন? দেখো, নদটা বিভিন্ন দেশের মধ্যে দিয়ে গেছে। এটা শুরু হয়েছে তিব্বতের চিমাউংডাং গ্লেশিয়ার থেকে। তারপর 100 কিলোমিটার মতো যাওয়ার পর দক্ষিণ পশ্চিম তিব্বতের লেক মাপামে এসে মিশেছে। সেখান থেকে প্রায় 1100 কিলোমিটার হিমালয় আর কৈলাস রেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে অরুণাচল প্রদেশে ঢুকেছে। তিব্বতের মধ্যে এই অংশটার নাম সাংপো, অবশ্য চাইনিজ নামটা আলাদা। এই ব্রহ্মপুত্র হিমালয়ের অনেক গভীর খাদের মধ্যে দিয়ে গেছে। অরুণাচলের নাম হয়েছে সিয়াং বা দিহাং। ওখান থেকে আরো 1500 কিলোমিটারের কাছাকাছি গিয়ে বঙ্গোপসাগরে এসে মিলেছে। এই ব্রহ্মপুত্রই আবার বাংলাদেশে গিয়ে হয়েছে যমুনা। ইন্দ্র প্রথম থেকে ব্রহ্মপুত্রের দিকে তাকিয়েই ছিল। পিছন থেকেই বলল, এটা যদি এত গভীর খাদ আর পাহাড়ের মধ্যে দিয়েই এসছে, তবে এখানে এত পলি পড়ে আছে কেন? এই তিব্বতের মালভূমি অঞ্চলটাকে বলে পৃথিবীর ছাদ, কারণ এখানেই আছে এভারেস্ট, কেটুর মতো উঁচু উঁচু শৃঙ্গ, আর এখান থেকেই বেশিরভাগ নদী তৈরি হয়েছে। এটা তো জানিস যে হিমালয়ের পুরোটা সেডিমেন্টারি পাথর, আর তাতে অনেক মিনারেল আছে। তাই ব্রহ্মপুত্র পলির সঙ্গে লোহাও বয়ে নিয়ে এসেছে। আসামের পাটটা যেহেতু সমতল, তাই এখানে এসে সব জমেছে আর জল বাংলাদেশে চলে গেছে। এই ব্রহ্মপুত্র একাই বাংলাদেশে সেকেন্ডে প্রায় 20,000 কিউবিক মিটার জল বয়ে নিয়ে যাচ্ছে। ডান দিকে
আইআইটি যাওয়ার রাস্তাটা পেরিয়ে গিয়ে গাড়িটা দাঁড়ালো। মনাদা রিনির বাবাকে বলল, চলুন চলুন, এখানে ব্রেকফাস্ট করে নি। এখানে বেশ কিছু ভালো ধাবা আছে। আমরা নেমে পড়লাম। এখানকার বৌদ্ধ মনাস্ট্রিটা বেশ সুন্দর। হ্যাঁ, খাওয়ার পর দেখতে যাওয়া যাবে। আচ্ছা, তেজপুর পৌঁছাতে কতক্ষণ লাগবে? সবে তো 8 ঘন্টা এলাম, এখনো ধর মোটামুটি 3 ঘন্টা লাগবে। মনাস্ট্রি দেখে বেরোতে বেরোতে প্রায় 1.25 ঘন্টা হয়ে গেল। আমরা আবার ব্রহ্মপুত্রের পাশ দিয়ে চলতে লাগলাম। অনেকক্ষণ নদ নদী দেখে ইন্দ্র মনে হয় বোর হয়ে গেছে। আমার দিকে ফিরে বলল, মামার বাড়ির ট্যুর কেমন হলো? এবারে আমি ভূতের খপ্পরে পড়েছিলাম, ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গিয়েছি। রিনি শুনতে পেয়ে পেছন ফিরতে আমি মুখে হাত দিয়ে চুপ করতে বললাম। ইন্টারেস্টিং গল্পের স্বাদ পেয়ে রিনি সিট টপকে পিছনে চলে এলো। রিনির মা পিছন ফিরতে আমি বললাম, আন্টি, বাড়িতে কেউ জানে না, ফিরে গিয়ে বলো না কিন্তু। এবারে আর ছাড় নেই। এবারে পুরো ঘটনাটা আমায় বলতেই হলো। পুরোটা শেষ হওয়ার পর মনাদা বলে উঠল, দেখ, ভূতে আমি বিশ্বাস করি না, তবে অনেক দিন আগে ইংল্যান্ডের এক রিসার্চ পেপারে একটা রিপোর্ট বেরিয়েছিল। তবে এটা আমি পড়েছিলাম স্টেটসম্যানের এডিটোরিয়াল কলামে। সেটা বলছি শোন। এটা বিভিন্ন হাসপাতাল থেকে অদ্ভুত কিছু ঘটনা জোগাড় করে তৈরি করা হয়েছিল। প্রায় 100 জন পেশেন্টকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যারা ডাক্তারি মতে কিছুক্ষণের জন্য মারা গিয়েছিল। তার মধ্যে কিছু ছোট বাচ্চাও ছিল। এদের মধ্যে একজন মাঝবয়সী লোকের নিজের অভিজ্ঞতা ডিটেলসে লেখা হয়েছিল। ভদ্রলোক অসুস্থ ছিলেন কিছুদিন। হঠাৎ উনি দেখলেন ওনার দেহটার চারপাশে অনেকে ঘিরে দাঁড়িয়ে আছে। এই সময় একটা তীব্র সাদা আলোর বিম ওর মুখে এসে পড়ল। সেই আলোর রশ্মির মধ্যে দিয়ে উনি ওনার যেসব আত্মীয় অনেক দিন আগে মারা গেছেন তাদের দেখতে পেলেন। এই ঘটনার পর ওনার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। উনি একজন বেশ ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সব সম্পত্তি ছেড়ে গ্রামের দিকে নির্জনে থাকার জন্য চলে গিয়েছিলেন। এরকম বিভিন্ন ঘটনা ওই ধরনের লোকেদের কাছ থেকে পাওয়া গিয়েছিল। এমনকি কিছু ছোট বাচ্চারও ইন্টারভিউ নেওয়া হয়েছিল। শেষে রিপোর্টার ওনার মন্তব্যে লিখেছিলেন, সবাই কিন্তু প্রচন্ড উজ্জ্বল আলোর রশ্মি দেখেছিল। তার মানে এটা হতে পারে একটা লাইট এনার্জি বাস্তবে আছে, যেটা আমাদের ভিজুয়াল সিস্টেম ধরতে পারে না, আর ধরতে না পারলে আমরা দেখতেও পাবো না। এর একটা উদাহরণ হলো, এই হাওয়াতেই তো অনেক রকম তরঙ্গ ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমরা কি সেটা বুঝতে পারছি? কিন্তু যেই তুই মোবাইল বা রেডিও চালু করবি, সেগুলো দেখতে বা শুনতে পারবি। ডালগাঁও এসে গাড়ি দাঁড়ালো। ড্রাইভার বলল, ওরাং ন্যাশনাল পার্ক রুট দিয়ে গেলে একটু সময় লাগবে, কিন্তু কোপাটি টি এস্টেটের মধ্যে দিয়ে যেতে পারবো। আমরা সবাই রাজি হয়ে গেলাম। কোপাটিতে নেমে চা বাগান দেখে আবার গাড়ি চলতে শুরু করলো। পথে ধানসিঁড়ি ব্রিজ পড়ল। ধানসিঁড়ি ব্রিজ পেরিয়ে একটু দূরে সিলবরিতে এসে মনাদা জিজ্ঞেস করলো, ওরাং রিজার্ভ ফরেস্ট যাবি নাকি? ওখানে বাঘ গন্ডার দেখা যাবে তো? চল চল চল, তবে কিন্তু ওই বেশিক্ষণ থাকবো না। গাড়ি ডান দিকে মোড় ঘুরে আবার চলতে লাগলো। মনাদা বলল, এটার নাম এখন রাজীব গান্ধী অভয়ারণ্য। এটা দেখলে আর কাজিরাঙ্গা না দেখলেও চলবে। ওরাং টাইগার রিজার্ভ দেখে আমরা ওরাং ন্যাশনাল পার্কে এলাম। ওখান থেকে জিপ নিয়ে আমরা ভেতরে চললাম। রাস্তায় দেখলাম একটা গন্ডার বসে আছে। হরিণ তো অনেক ঘুরে বেড়াচ্ছে। মনাদার মুখে শুনলাম, ঠিক মতো দেখতে গেলে নাকি পুরো একদিন লেগে যায়। কিছুটা ঢুকে ফরেস্ট বাংলো দেখতে পেলাম। তেজপুর যেতে হবে, তাই আমরা ফেরত চললাম। গাড়ি ওরাং পুলিশ স্টেশন থেকে আবার ডান দিকে ঘুরে গেল। মনাদা সামনে থেকে বলল, আরো 1 ঘন্টা লাগবে তেজপুর পৌঁছতে, বুঝলি? আমরা আর্মি বেস হসপিটালের কাছে থাকব। হোটেলে খবর দেওয়া আছে, ওখানেই উঠব। মালপত্র রেখে তারপর তেজপুর ইউনিভার্সিটিতে যাব, ওই রাজেনের সঙ্গে দেখা করতে। তেজপুর শহরটা ছোট, কিন্তু ব্রহ্মপুত্র নদীর দুপাশেই আছে।
রিনিদের হোটেলে নামিয়ে দিয়ে ওই হোটেলেই ব্যাগপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। রিনিরা একটা আলাদা গাড়ি নিয়ে কাল বমডিলা যাবে, আমরাও যাব, তবে আরও কিছু জায়গায় ঘুরে। গাড়ি ইউনিভার্সিটির গেটের কাছে যখন এলো তখন প্রায় 2:30 বাজে। রাজেন গেটের কাছেই দাঁড়িয়েছিল। অনেকদিন পর আমরা সবাই আবার এক জায়গায় জড়ো হলাম। চল চল চল, এখানেই লাঞ্চটা করে নি সবাই। তোমরা খাও, আমি ক্যান্টিনে খেয়ে নিয়েছি। 3টে নাগাদ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠলাম। এই এখানে কিন্তু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। চল চল চল, ওই কালিয়া ভোমরা ব্রিজের পাশে যাই। কামেং নদীটা ওখানে ব্রহ্মপুত্রে এসে মিশেছে। রাজেনও আমাদের সঙ্গে চলল। আজকে অবশ্য ও ইউনিভার্সিটিতেই থাকবে, কাল যাবার সময় আমরা ওকে তুলে নেব। গাড়িতে উঠে মনাদা বলতে শুরু করলো, পুরাণের মতে এখানে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল। শিবের অবতার ভৈরবনাথের উপাসক অসুররাজ বানের রাজত্ব ছিল এখানে। ওনার কন্যা উষা শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধকে বিয়ে করে। এতে অসুররাজ বান ক্ষেপে গিয়ে ওদের জেলে বন্দী করে। ওদিকে দ্বারকায় শ্রীকৃষ্ণ জানতে পেরে অসুররাজ বানকে আক্রমণ করে। সেই ভয়ানক যুদ্ধে রক্তে ভরে যায় চারিদিক। সেই থেকে এই শহরের নাম হয় শোণিত, পরে যেটা তেজপুর হয়। এখান থেকে একটু দূরে বামুনি পাহাড় আছে, ওখানেই শোনা যায় উষা আর অনিরুদ্ধ যুদ্ধের পর বাসা বেঁধেছিল। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা বামুনি পাহাড়টার নিচে এসে থামল। প্রায় 175টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠে এলাম। ওপরে ভাঙা চোরা পাথরে ভরা, মনে হয় যেন কোনো ভূমিকম্প ভেঙে তছনছ করে দিয়েছে। পাহাড়টার ওপর থেকে ব্রহ্মপুত্র নদকে দারুণ সুন্দর লাগছে। সূর্যের লাল আলোতে ব্রহ্মপুত্রের লালচে চরগুলো আরও লাল হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে। রাজেনকে নামিয়ে দিয়ে আমরা আবার হোটেলে ফিরব। গাড়িতে রাজেন বলল কালকে ওর বাবার সেমিনার আছে, পরশু সকালে ওরা বেরিয়ে যাবে। আমরা অবশ্য এই কয়েকদিনে তেজপুরের আশপাশের সবই ঘুরে নিয়েছি। গাড়িটা একটা গ্যারেজে থামল। ড্রাইভার বলল একটু দেরি হবে, কালকে সময় হবে না, তাই গাড়িটা আজকেই চেক করিয়ে নিই। আমরা আশপাশটা ঘুরে দেখার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। তুই খেয়াল করেছিস এখানে অনেক গাড়ির ডিকিতে গ্যাসের সিলিন্ডার রাখা আছে? আরে আসামের অনেক জায়গা থেকে তেল আর ন্যাচারাল গ্যাস তোলা হয় রে, সুতরাং এখানে গাড়িতে গ্যাস ব্যবহার করা তো স্বাভাবিক। গ্যারেজটার পাশে একটা টায়ার সারানোর দোকানে একটা গাড়ি হাওয়া চেক করাচ্ছিল। পাশে দিয়ে যাবার সময় ড্রাইভার দরজা খুলে বেরিয়ে এলো। একটা ঠান্ডা হাওয়ার ঝটকা ইন্দ্রের গায়ে লাগতে খোলা দরজার ভেতর দিয়ে গাড়িটার ভেতরটা এক ঝলক দেখতে পেলাম। ড্রাইভারের সিট আর পেছনের সিটের মধ্যে একটা প্লাস্টিকের পর্দা লাগানো আছে, আর এই সময়েও ভেতরে পুরো এসি চলছে। ইন্দ্র আমাদের এগোতে বলে মনাদাকে কি একটা ইশারা করে বসে পড়ে বলল, জুতোর ফিতেটা টাইট করে নিয়ে এরপর যাচ্ছি। মনাদা আমাদের বলল, আরে তোরা এগো এগো, গাড়ি চেক করতে কতক্ষণ লাগবে জেনে আসছি, বুঝলি? কিছুক্ষণ পরে মনাদা এসে বলল, চল 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 চল, গাড়ি রেডি হয়ে গেছে, চল। রাজেনকে ইউনিভার্সিটিতে ছেড়ে আমরা হোটেলে ফিরে এলাম। মনাদা একটা 3 বেডের রুম নিয়েছিল। রিনিরাও একই হোটেলে ছিল। ডাইনিংয়ে দেখা হলো। তা প্রথমে তোরা কোথায় যাবি? আমরা এখানেই সাইট সিইং করব, পরশু বমডিলা যাব। ইন্দ্র আর মনাদা কোণের একটা টেবিলে বসে পড়েছে দেখে এগিয়ে গেলাম। কিরে কি খাবি? স্রেফ রুটি আর তড়কা। খাবার তখনও আসেনি। আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম, কিরে তোর জুতোর ফিতে কখন খুললো? একটু আগেও তো বেশ চলছিলি। ইন্দ্র মনাদার দিকে তাকিয়ে কি একটা ইশারা করল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হয়েছে? আজকে সেরকম ঠান্ডা আছে বলে কি তোর মনে হয়? ঠান্ডা কোথায়, শার্ট পরেই তো আমরা বেরিয়েছিলাম। ঠিক, তাহলে ওই গাড়ির ড্রাইভারকে দেখে তোর কিছু মনে হয়নি? হ্যাঁ, সোয়েটার আর টুপি মাথায় ছিল, শরীর খারাপ তো হতেই পারে। শরীর খারাপ হলে কেউ গাড়িতে এসি চালিয়ে রাখে? হ্যাঁ, তাছাড়া সামনের সিট আর পেছনের সিটের মাঝখানে প্লাস্টিকের পর্দা কেন? মনাদার দিকে মুখ ঘুরিয়ে ইন্দ্র জিজ্ঞেস করল,
তাই মনাদা আবার গ্যারেজের দিকে গেল। তুমি গ্যারেজের থেকে ফিরে আসার সময় আর কি দেখতে পেলে? কাঁচে হাত দিয়ে দেখলাম গাড়িটার পেছনটা বেশ ঠান্ডা, আর ওটা গ্যাসে চলে বলে তো মনে হয়। পেছনে সিলিন্ডার লাগানো আছে। আরও কিছু ছিল, মনে হলো ড্রাই আইসের বক্স আর লিকুইড নাইট্রোজেনের সিলিন্ডারও রাখা আছে। তবে এগুলো খাবার তাজা রাখার জন্য ব্যবহার হয়ে থাকে, কিন্তু অত ভালো গাড়িতে ফল কেন নিয়ে যাবে? মনাদা চুপ করে ভাবতে লাগল। ওয়েটার টেবিলে খাবার রাখছে দেখে ইন্দ্র 3টে ডেজার্টের অর্ডার করে দিল। পাবলিক প্লেস বলে এ বিষয়ে আমরা বেশি কিছু কথা বাড়ালাম না। মনে মনে ভাবলাম, মনাদা কি কিছু আন্দাজ করেই আগেই চলে এসেছিল? আনমনে মনাদার দিকে চোখ যেতে দেখি হালকা হেসে মাথা নাড়ছে। পর্দার ফাঁক দিয়ে আলো দেখে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 5টা তখনও বাজেনি। এখানে সকাল তাড়াতাড়ি হয়। উঠে পড়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মনাদা উঠে পড়েছে। ইন্দ্রটা তখনও ঘুমিয়ে যাচ্ছে। দক্ষিণের জানলাটার পর্দাটা সরিয়ে দিলাম। দূরে ব্রহ্মপুত্রের ওপর সূর্যের আলো পড়ে চকচক করছে। চোখে আলো পড়াতে ইন্দ্র উঠে পড়ল। কিরে, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? এটা আমাদের থেকে আরো পূর্বে, সেটা খেয়াল আছে? আমরা চেক আউট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। কাল ইউনিভার্সিটির কাছে অনেক রেস্টুরেন্ট আছে, দেখে নিয়েছি, ওখানেই ব্রেকফাস্ট করে নেব। ইন্দ্র উঠে বাথরুমে চলে গেল। ব্যাগ গোছাতে গোছাতে মনাদা বলে উঠল, আমরা তেজপুর ইউনিভার্সিটি রোড ধরে যাব। মনে হয় ওটা দিয়ে গেলে না তাড়াতাড়ি হবে। 7:30 নাগাদ ইউনিভার্সিটি গেটের কাছে পৌঁছে গেলাম। রাজিনের মা বাবাও গেটের কাছেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে হেসে বলল, এক্সকারশন না অ্যাডভেঞ্চার ট্যুর এবার তোদের? সেফ এন্টারটেনমেন্ট হবে এবার। তবে বলা যায় না কি হবে, চীনের সঙ্গে লড়াইও তো হতে পারে। আমরা হো হো করে হেসে উঠলাম। আমরা রেস্টুরেন্টের দিকে এগোতে এগোতে দেখলাম মনাদা রাজিনের বাবার সঙ্গে কি কথা বলছে, আর রাজিনের বাবা গম্ভীরভাবে কিছু একটা বলছে। আমি গল্প করতে করতে কান ওদিকে খাড়া করে রাখলাম। শেষের দিকটা শুনতে পেলাম। ঠিক আছে, আমি ফিরে এসে এ সম্বন্ধে কিছু যদি জানতে পারি তোমাকে মেল করে দেবো। গাড়ি ছাড়তে ছাড়তে 8:30 বেজে গেল। কিছুক্ষণ চলার পর বাঁদিকে ঘুরে বালিপাড়া ভালুকপং রোডে উঠলাম। কামেং নদীকে ডান পাশে রেখে আমরা চলতে লাগলাম। চারিদুয়ার পেরোবার পর থেকে কামেং নদীর ওপারে নেমারি রিজার্ভ ফরেস্ট শুরু হয়ে গেল। ভালুকপংয়ে এসে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। ইনার লাইন পারমিট করাই ছিল, কিন্তু এখানে চেকিংয়ের সময় লাগবে। সব কাজ শেষ হতে হতে 11টা বেজে গেল। রাস্তার দুধারেই ঘন জঙ্গল। 1 ঘন্টা পরে কুঞ্জং নামড্রোল চৈলিং গুম্ফাতে থামলাম। এখানটা বেশ ঠান্ডা। পাহাড়ের গায়ে খুবই ছোট একটা মন্দির। যত দূর দেখা যায় শুধু সবুজ পাহাড়। মনে হচ্ছে একটা সবুজ সমুদ্র ঢেউ তুলে চলেছে। দেখ দেখ কেমন মেঘগুলো নেমে আসছে। ইন্দ্র কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। এটাই তো এখানকার বৈশিষ্ট্য। এরপর তো ওই মেঘের মধ্যেই ঢুকতে হবে। যাক, রাজেনকে আর হেলিকপ্টারে চড়ে মেঘ দেখতে হলো না। বমডিলা পৌঁছাতে প্রায় 1টা বেজে গেল। ছোট্ট পাহাড়ি শহর। মেঘ নেমে এসে জায়গাটা ধোঁয়ার মতো হয়ে আছে। ক্রাফট সেন্টারের কাছে একটা হোটেলে আমরা উঠলাম। এখানে 2টো হেলিপ্যাড আছে, কমার্শিয়াল সার্ভিসও আছে। আমরা হোটেলে লাঞ্চ করে আশেপাশের মনাস্ট্রিগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। বমডিলা ওয়ার মেমোরিয়াল, কুঞ্জং চেউখর লিং আর বমডিলা মনাস্ট্রি দেখতেই সন্ধে হয়ে গেল। মনাদা বলল, কাল তাওয়াং যাওয়ার পথে বোমডিলা ভিউ পয়েন্ট দেখে নেব, বুঝলি? ফেরার সময় রাস্তা দেখলাম পুরো মেঘে ঢেকে গেছে। ফগলাইট জেলে নামতে হলো। হোটেলে এসে আমরা ক্রাফট সেন্টারে ঢুকলাম। লোকাল লোকেদের তৈরি হ্যান্ডিক্রাফটসের জিনিসেই ভর্তি এটা। অনেক কিছুই ছিল, তবে কেনার মতো তেমন কোনো কিছুই
আমার চোখে পড়ল না। একটা ইলেকট্রনিক্সের দোকান দেখে মনাদা ড্রাইভারকে পাশে দাঁড়াতে বলে নেমে গেল। ইন্দ্র বলল, চল নামি, কিছু একটা কেনা যাবে। শুধু শুধু ব্যাগের ওজন বাড়িয়ে কি হবে রে? আমাদের ওখানে তো সবই পাওয়া যায়। না মানে যদি একটা ল্যাঙ্গুয়েজ কনভার্টার পেয়ে যাই না, তাহলে এরা কি কথা বলছে সেটাই বুঝতে পারবো। আমরা সবাই হেসে উঠলাম। রাজেন বলল, ওই অ্যাপটা মোবাইলে সার্চ করলে পেয়ে যেতে পারিস, তবে তাতে কিছু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকে। হোটেলে ফিরে এলাম। সকাল 7টায় আমরা আবার বেরিয়ে পড়লাম। তাওয়াং পৌঁছাতে 6 ঘন্টা লেগে যাবে। ভোমডিলা ভিউ পয়েন্ট দেখে ওখানে ব্রেকফাস্ট করে নেব। মনাদা সামনের সিট থেকে বলে উঠল। 9:30 নাগাদ দিরাং পেরিয়ে একটা ক্যাম্পিং সাইটে এসে থামলাম। এখান থেকে একদিকে দূরে বরফের পাহাড়, আরেকদিকে শাকতিং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, ওদিকটা ভুটান। এখানে অনেক টেন্ট দেখে মনাদাকে জিজ্ঞাসা করাতে সে বলল, নাইট স্টের জন্য অনেক এখানে থাকে। হ্যাঁ, এখান থেকে ভোরের দৃশ্য না অসাধারণ। গাড়িতে উঠে পড়লাম। নিউকুমাডুং পৌঁছাতে আরও 1 ঘন্টা লেগে গেল। এখানকার রাস্তা ভয়ানক সুন্দর। গাড়ি খুব সাবধানে চলতে লাগলো। আমরাও চুপ করে গেলাম, না হলে ড্রাইভারের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। পাহাড়ি পাকদণ্ডে পেরিয়ে বৈশাখী ক্যাফেটেরিয়াতে এসে পৌঁছাতে প্রায় আরও 1 ঘন্টা লেগে গেল। এখান থেকে হালকা স্ন্যাক্স খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। গাড়ি চলছে তো চলছেই, কাঁচ বন্ধ রাখতে হয়েছে, না হলে যখন তখন মেঘ ঢুকে পড়ছে। সেলা পাস পার হয়ে সেলা লেকে পৌঁছাতে 1টা বেজে গেল। এই লেকটা শীতকালে পুরো বরফে ভরে যায়। দূরের পাহাড়ের চূড়াগুলো বরফে সাদা হয়ে আছে। আমরা মেঘের উপরে চলে এসেছি। নিচে সাদা মেঘের যেন একটা চাদর পাতা আছে। মনাদা বলল, তাওয়াং পৌঁছতে না প্রায় 3টে বেজে যাবে। পথে জাং ভ্যালির আগে আরও একটা পাকদণ্ডি পড়ল। এখানে রাস্তায় মাঝে মাঝেই ধস নামে। সেলা পাস থেকে তাওয়াং প্রায় 1000 মিটার নিচে। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে মনাদা বলল, 1962 যুদ্ধের এটা একটা স্মরণীয় জায়গা। এই সেলা টপে সেলা আর যশবন্ত সিং চীনা ফৌজকে 36 ঘন্টা আটকে রেখেছিল। যশবন্ত সিং মাথায় গুলি লেগে মারা গিয়েছিল, আর সেলা পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে মারা গিয়েছিল। ওই যুদ্ধে আমাদের প্রায় 4000 সৈন্য মারা গিয়েছিল। তাওয়াংয়ের মিউজিয়ামে অনেক কিছু নিদর্শন রাখা আছে। মনে মনে ভাবছিলাম সেদিনের সেই ভয়ঙ্কর যুদ্ধের কথা। ইন্দ্রর ডাকে সম্বিত ফিরে এলো। আবার গাড়িতে উঠে বসে পড়লাম। 3টের একটু পরে তাওয়াং পৌঁছে গেলাম। এখানে ভালোই ঠান্ডা। বমডিলার থেকে এটা তো প্রায় 1000 মিটার উঁচু। এখানেও দেখলাম 2টো হেলিপ্যাড আছে, তবে একটা তো দেখছি মিলিটারির। শহরটা ছোট, মাঝখানে একটা খেলার মাঠও আছে। সার্কিট হাউসের কাছে একটা হোটেলে উঠলাম। মনাদা বলল, কাল তাওয়াং ঘুরে দেখব, বুঝলি? আজ একটু আশপাশটা হেঁটে হেঁটে ঘুরি, কারণ ড্রাইভারের আজ খুব আবার ধকল গেছে। তাওয়াং ওয়ার মেমোরিয়ালের পাশ দিয়ে রাস্তাটা হেলিপ্যাডকে বাঁদিকে রেখে উত্তরে চলে গেছে। এদিকটা শহরের পূর্ব দিকে, আর ঘরবাড়িও কম। পাহাড়ি রাস্তা, 2টো বড় গাড়ি পাশাপাশি যাওয়া বেশ মুশকিল। পিছন থেকে একটা গাড়ি আসছে দেখে আমরা রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে গেলাম। গাড়িটা একদম নতুন। মডেলটা দেখার জন্য মুখ ঘোরাতে দেখি পেছনে প্যাসেঞ্জার কেউ নেই। ড্রাইভারের পেছনটা পলিথিনের পর্দা দিয়ে পেছনের সিটের থেকে আলাদা করা। গাড়িটা একটু এগিয়ে ডান দিকের একটা রাস্তা দিয়ে নিচের দিকে চলে গেল। হেলিপ্যাডের কাছে আসতে দেখলাম নিচের রাস্তাটা আরেকটু গিয়ে একটা বেশ বড় বাড়ির কাছে শেষ হয়ে গেছে। এটা কোনো প্রাইভেট বাড়ি হতে পারে না। 2টো লম্বা বাড়ি পাশাপাশি, ওপরে টিনের শেড, মাঝখানে একটা রাস্তা শেষ পর্যন্ত চলে গেছে। বাড়িটার সামনের ফাঁকা জায়গাটাতে গাড়িটা দাঁড়িয়ে আছে। মনাদা বলল, চল চল আর একটু সামনে যাই।
হেলিপ্যাডটা থাকার জন্য এ জায়গাটায় আলো একটু কম, আর লোকজন তো এদিকে প্রায় নেই। ফেরার সময় নিচে নজর পড়তে দেখি গাড়িটার পিছনের দরজাটা ওপরের দিকে ওঠানো। শেডের ভেতর থেকে হালকা আলো দেখা যাচ্ছে। শেডটা এমন জায়গায় করা যে ওই রাস্তাটা ছাড়া কোনো দিক দিয়ে যাওয়া যাবে না। উত্তর আর পশ্চিমে পাহাড়ের খাড়াই ঢাল, পূর্বে পাহাড়ের ঢাল অনেকটা নিচে নেমে গিয়ে আরেকটা রাস্তায় মিশেছে। চল তাওয়াং ওয়ার মেমোরিয়ালটা খোলা আছে কিনা দেখি। বলে মনাদা সামনের দিকে হাঁটা লাগালো। আটটার সময় ডাইনিংয়ে খেতে চলে এলাম। পাহাড়ে সাধারণত লোকেরা বেশি রাত পর্যন্ত জেগে থাকেন না। দোতলায় একটা 4টে রুমের ঘর পেয়েছে। রুমে এসে মনাদা ব্যাগ খুলে তার মধ্যে থেকে একটা ক্লাইম্বিং রোপ আর গ্লাভস বার করল। আমি তখনও জামা কাপড় ছাড়িনি। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আবার বেরোবে নাকি? রাতের অভিযান। আমিও যাব, না হলে নামার সময় বা ওঠার সময় দৌড়ে ধরবে কে? আমরা সবাই যাব। ও না না, তুই হোটেলে থাক, কারণ হোটেল না বন্ধ হয়ে যেতে পারে, তখন খুলবে কে? হ্যাঁ, আর তাছাড়া আমি চাই না এটা আর কেউ জানুক। রাত প্রায় 10টা বাজে। পুরো শহর ঘুমোচ্ছে। এত শান্ত আমাদের ওখানে রাত 2টোতেও হয় না। মেঘ নেমে এসে পুরো শহরটাকেই ঢেকে দিয়েছে। 2 হাত দূরের জিনিসই দেখা যাচ্ছে না। মনাদা ফিসফিস করে বলল, হ্যাঁ, লোকেশন না দেখে রেখেছি। রাজেন, তুই দড়িটা একটা গাছে বেঁধে ঝুলিয়ে দিবি আর নিচে লুকিয়ে থাকবি। হেই, লেজার গান টেনেছিস তো? আমি মাথা নাড়লাম। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, তুই একটু এগিয়ে থাক। হেলিপ্যাডের দিক থেকে কাউকে আসতে দেখলে রাজেনকে 2বার জ্বালিয়ে সিগন্যাল দিবি, আর টর্চ জ্বালবি না কিন্তু কেউ। মনাদা কয়েক মিনিটের মধ্যেই মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে হেলিপ্যাডটা আবছা দেখা যাচ্ছে, তবে অনেকগুলো হ্যালোজেন লাইটের টাওয়ার থাকার জন্য ঢোকার রাস্তাটা বেশ বোঝা যাচ্ছে। আধ ঘন্টার উপর হয়ে গেল, ওদিক থেকে কোনো আওয়াজ পাচ্ছি না। জায়গাটা এত নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের আওয়াজও শুনতে পাচ্ছি। টেনশন হতে শুরু করলো। দূরে একটা গাড়ি আসছে মনে হচ্ছে না? এত রাতে এই ঘন কুয়াশায় কে আসছে? আর্মির লোক নয় তো? রাস্তা থেকে একটু নেমে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। মনে মনে ভাবছি, রাজেনকে দেখতে পাইনি তো? গাড়িটা ঘুরে ওই নিচে রাস্তাটায় নামছে দেখছি। দড়িটা যদি দেখতে পেয়ে যায়। এমন সময় হঠাৎ উপরে হেলিপ্যাডের দিক থেকে একটা জোরালো আলো এসে পড়ল। গাড়িটা দূরে দেখলাম হেডলাইট নিভিয়ে দাঁড়িয়ে পড়েছে। পাহাড়ের ঢালে গাছ থাকার জন্য গাড়িটার উপর আলো পড়ছে না। লাইটটা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে নিভে গেল। নিচে গাড়িটার ইঞ্জিনের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে আলো নিভিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডায় হাত জমে যাচ্ছে। রাস্তায় উঠতে যাচ্ছি, এমন সময় দেখি হেলিপ্যাডের দিক থেকে একজন টর্চ জ্বালিয়ে আসছে। লেজার গানটা রাস্তার লেবেলে রেখে 2বার জ্বালিয়ে আরেকটু নেমে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়লাম। লোকটা লাইট জ্বালিয়ে রাজেনের দিকে এগিয়ে যাচ্ছে দেখে আমি একটা পাথর নিয়ে জোরে হেলিপ্যাডের দিকে ছুঁড়ে দিলাম। লোকটা ঘুরে দাঁড়িয়ে পড়ল। উপরের রাস্তাটার দিকে আলো ফেলতে ফেলতে ফিরে আসতে লাগলো। পাথরটা মনে হয় পাহাড়ের ঢালে পড়েছিল। আরও কিছু পাথরের সঙ্গে নিচে গড়িয়ে আসতে লাগলো। দূর থেকে 2টো ছায়া আসতে দেখে আমি আবার পাথরের আড়ালে চলে গেলাম। একটু কাছে আসতে দেখলাম রাজেন আর মনাদা আসছে। আমিও উপরে উঠে এলাম। মনাদা ফিসফিসিয়ে বলল, তাড়াতাড়ি চল। আমরা হেলিপ্যাডের জায়গাটা পেরিয়ে আসার পরপরই হেলিপ্যাডের গেট থেকে একটা গাড়ি বেরিয়ে যেদিক থেকে আমরা এলাম ওই দিকে চলে গেল। ইন্দ্র হোটেলের জানলায় দাঁড়িয়েছিল। আমরা আসতে দেখে দরজা খুলে দিল। নিঃশব্দে দরজা বন্ধ করে আমরা রুমে চলে এলাম। আমাদের 3 জনেরই ট্র্যাক স্যুট ভিজে গেছে। মনাদারটা তো কাদাও লেগে গেছে। রাত 12টা বেজে গেছে। উত্তেজনায় কখন 2 ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি।
ইন্দ্র প্রথমে শুরু করলো। এত দেরি হচ্ছে দেখে আমার তো টেনশন শুরু হয়ে গিয়েছিল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে মনাদা রাজেনের দিকে তাকিয়ে বলল, ওপর থেকে পাথরটা না পড়লে আজ আমরা না পুরো ধরা পড়ে যেতাম রে। ওই লোকটা তোমাদের দিকে যাচ্ছে দেখে আমিও তো পাথরটা ছুঁড়লাম। দারুণ কাজ করেছিস। ইন্দ্রর মুখ দেখে মনে হচ্ছে এতক্ষণ ও উত্তেজনায় ফুটছিল। আচ্ছা, ওখানে কি দেখলে? দড়ি ধরে নিচে নেমে দেখি আশেপাশে কেউ নেই, শেড দুটো বন্ধ। আমার না সুবিধে হয়ে গেল। মাস্টার কি দিয়ে গাড়ির দরজাটা খুলে ফেললাম। সামনে থেকে পেছনে যাওয়ার কোনো উপায় নেই, মোটা পলিথিনের পর্দা দিয়ে পুরো সিল করা আছে। নেমে এসে পেছনের দরজাটা খুললাম। ভেতরে কিছুই নেই, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম। এসির পোর্টগুলো পেছনে, এমনকি মাঝের সিটেও নেই। টর্চ জেলে পেছনটা ভালো করে সার্চ করতে লাগলাম। ডিকিটায় অনেকটা জায়গা, মাঝের সিটটায় তো মনে হলো ছোট বাচ্চারা ছাড়া কেউ বসতে পারবে না। গাড়িটা স্পেশাল ভাবে তৈরি করা, স্টেপনিটা পেছনের দরজার বাইরে লাগানো। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম রে, পেছনের সিটের পেছনটা আর ডিকির মেঝে শীষের চাদর দিয়ে মোড়া। আমি তো ভাবলাম তোমার দেরি হচ্ছে দেখে আমি নামি। নামিসনি, ভালো করেছিস, নামলে ধরা পড়ে যেতিস। ওপরে টর্চের আলো দেখে লোকটা ধীরে ধীরে ইঞ্জিন বন্ধ করে আসছিল। পেছনে শেডের দিক থেকে আরেকটা লোক বেরোচ্ছে দেখে ছোপের মধ্যে লুকিয়ে পড়েছিলাম। ভাগ্য ভালো কালো ড্রেস ছিল, আর রাতে তো সব লোড হয়ে যাবে। কিন্তু কাল যদি গাড়িটা বেরিয়ে যায় তাহলে আমরা কিছুই করতে পারবো না তো। আরে কাল অন্তত বেরোতে পারবে না, 3টে টায়ারের লিক সারাতে সময় লাগবে। মনাদা ব্যাগ খুলতে খুলতে বলল, আর চোখে দেখলাম একটা ছোট্ট ব্যাটারির ড্রিল মেশিন ব্যাগে ঢুকাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু জানতে আগে থেকে? আরে অনেক রাত হয়ে গেছে বাবা, চল চল সবাই শুয়ে পড়, এখানে আবার ভোরে উঠে সকালে। ভোর 6টায় চা দিয়ে গেল। চা খেলে আমি আর বসে থাকতে পারি না, বাথরুমে চলে গেলাম। গরম জল পড়ছে দেখে একেবারে স্নান করেই বাইরে চলে এলাম। এখন বেশ ফ্রেশ লাগছে। রাজেন বিছানায় বসেই যোগব্যায়াম শুরু করে দিয়েছে। ইন্দ্র চা খেয়ে আবার শুয়ে পড়েছে। মনাদা বাথরুমে ঢুকে পড়ল। ভোরের আকাশ একদম পরিষ্কার। দূরের বরফের পাহাড়গুলো সূর্যের আলো পড়ে ঝিকমিক করছে। মনাদা টাওয়েলে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো। রাজেন রেডি ছিল, বাথরুমে ঢুকে পড়ল। মনাদা ইন্দ্রকে ঠেলা দিয়ে বলল, উঠে পড় উঠে পড় উঠে পড়, 8টায় বেরোবো। হোটেলটার খাবার জায়গাটা ছোট, 6টা টেবিল রাখা আছে। কোণের একটা টেবিলে আমরা গিয়ে বসলাম। মেনু কার্ডের ওপরে তাওয়াং লেখা দেখে ইন্দ্র বলল, এই জায়গাটা তাওয়ার মতো বলেই এই নাম হয়েছে। আমরা সবাই হেসে উঠলাম। ত্র মর্গিন গি দাওয়াং অর্থাৎ তাওয়াং, এর বাংলা মানে হলো ঘোড়ার আশীর্বাদ। হনুমানের আশীর্বাদ শুনেছি, কিন্তু ঘোড়ার আশীর্বাদ তো কখনো শুনিনি। আসলে লামা ঘোড়ায় চড়ে মোনাস্ট্রির জন্য জায়গা খুঁজতে বেরিয়েছিলেন। ঘোড়া অনেক জায়গা ঘুরে এই তাওয়াংয়ে এসে থেমে গিয়েছিল, তাই এখানেই মোনাস্ট্রি গড়া হয়েছিল। পদ্মসম্ভবা 8ম শতাব্দীতে এখানে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন। 6ষ্ঠ দলাই লামার জন্মও এখানে হয়েছিল। আমরা এখান থেকে তাওয়াং মনাস্ট্রিতে যাব, সেখান থেকে জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু দেখতে যাব। বুঝলি, এশিয়ার মধ্যে দ্বিতীয় প্রাচীন হচ্ছে এই তাওয়াং গুম্ফা। এখানে বুদ্ধের মূর্তি সোনা দিয়ে মোড়ানো। এছাড়াও শুনেছি এখানে এমন অনেক পুরনো পুঁথি আছে যা পৃথিবীর কোথাও নেই। গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আমরা চটপট উঠে পড়লাম। রাস্তায় যেতে যেতে মনাদা কাউকে ফোন করল। শুনতে পেলাম, সংকোষ ব্রিজের মুখে আটকাবেন, নাম্বার টেক্সট করে দিচ্ছি। ফোন রেখে মনাদা বলল, এই মনাস্ট্রিটা ভারতের সবচেয়ে বড় মনাস্ট্রি। একটা জিনিস লক্ষ্য করেছিস, চীন তাওয়াং দখল করে বোমডিলা পেরিয়ে চলে গিয়েছিল।
তারপর আবার ফেরতও চলে গিয়েছিল। কিন্তু এত সোনা থাকতেও মনাস্ট্রিতে হাত দেয়নি। কিন্তু এটা যদি মুসলিমরা বা বর্গীরা হতো, সব লুট করে নিত। এটা একটা জাতকে চেনায়, বুঝলি? কথা বলতে বলতে আমরা তাওয়াং মনাস্ট্রিতে চলে এসেছি, বুঝতেই পারিনি। বিরাট জায়গা জুড়ে মনাস্ট্রিটা। এখানে এত কিছু আছে যে প্রায় সারা বেলা কাটিয়েও শেষ করা গেল না। রাস্তায় লাঞ্চ সেরে আমরা এবারে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু দেখতে চললাম। ওখানেও মনাদা কারোর সাথে ফোনে কথা বলছে দেখলাম। শেষটা শুনতে পেলাম, ধরতে পারলে ড্রাইভারের পুরো বডি স্ক্যান করাতে হবে, গাড়ির জিনিস বার করে নিয়ে ডিপ ফ্রিজারে রাখতে হবে, আর অন্য কেউ যেন গাড়িটা চালিয়ে নিয়ে যায়। ড্রাইভারের কাছ থেকে সব খবর জেনে সেই অনুযায়ী গাড়ি চালাতে হবে। ফেরার সময় হেলিপ্যাডের পাশ দিয়ে আসার সময় দেখতে পেলাম গাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু রাতে যে গাড়িটা আসতে দেখেছিলাম ওটা নেই। মনাদা হেসে বলল, পাখি পেটে ডিম ভরে নিয়েছে। ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, কাল ভোর 6টায় বেরোবো, বুঝেছ? গাড়ির কিছু কাজ থাকে তো আজই করে নাও। ডান দিকে হেলিপ্যাডে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে দেখলাম। কাল ওই জন্যই মনে হয় পাহাড়ে একটু বেশি ছিল। হোটেলে আমাদের নামিয়ে দিয়ে গাড়িটা চলে গেল। সন্ধে হয়ে গেছে। রাজেন বলল, চল ইন্দ্র, ক্রাফট সেন্টারে আরেকবার যাই চ, যদি কিছু পছন্দ হয়। ঠিক বলেছিস, চমড়ি গাই তো নিয়ে যাওয়া যাবে না। ভাবছি একটা ওর মুখোশ কিনবো। এ অত বড় মুখোশ ফ্লাইটে নিয়ে যাবি কি করে? ঠিক আছে, ওদের বাচ্চার মুখোশ কিনবো, পরে বড় হয়ে যাবে। তোর জ্যাকেটটা বেশ ভালো, এটা রেখে দিস, মুখোশের সঙ্গে এটাও বড় হবে। ভিতরে ঘুরে ঘুরে আমি পছন্দের কিছুই দেখতে পেলাম না। ইন্দ্র দেখলাম একটা ছড়ি কিনেছে। রাজেনও কাউন্টারে দাঁড়িয়ে আছে, কিছু কিনেছে নিশ্চয়ই। একটা জায়গায় দেখলাম কিছু বই রাখা আছে। দেখতে দেখতে তিব্বতের ইতিহাস বলে একটা বই দেখতে পেলাম। বইটা নেড়ে চেড়ে দেখছিলাম, খেয়াল করিনি একজন বেশ বয়স্ক লোক আমার সামনে এসে কখন দাঁড়িয়েছেন। চোখটা অসম্ভব রকমের শান্ত। এনাকে তো ঢোকার সময় দেখিনি। একটা স্নিগ্ধ হাসি গোটা মুখে ছড়িয়ে আছে। আমাকে স্পষ্ট বাংলায় জিজ্ঞাসা করলেন, প্রাচীন তিব্বত সম্বন্ধে জানার ইচ্ছে আছে? আমি মাথা নাড়তে উনি জিজ্ঞাসা করলেন, বিশেষ কিছু কারণে কি? কয়েকটা তো আছে, যেমন প্রাচীন তিব্বতের সংস্কৃতি, দলাই লামা আর তিব্বতের ধর্মীয় জিনিসের ওপর চীনের আপত্তি, এইসব আর কি। ভদ্রলোক নিচু হয়ে একটা মাঝারি সাইজের ইংরেজিতে লেখা বই বার করলেন। এটার পুরোটা এখন তুমি বুঝতে পারবে না, তবে এতে অনেক অজানা খবর পাবে। কাউন্টারে চলে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। হাঁটতে হাঁটতে হোটেলে এসে দেখি মনাদা মোবাইলে কারোর সাথে কথা বলছে। ইন্দ্রকে দেখে বলল, কিরে, ছড়ি কি হবে আবার? ভবিষ্যতে লাগবে। চল চল চল, কিছু স্ন্যাক্স খাওয়া যাক। এখানে মোমো, চাউমিন এসব জিনিসের প্রচলন খুব বেশি। সিঙ্গারা জিলিপির স্বাদ তো ভুলতেই বসেছি এখানে এসে। কিরে, ওদিকের খবর কি? ওই নাম্বারের কোনো গাড়ি এখনো ধরা পড়েনি রে। মনাদা আমার হাতের প্যাকেটের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এই কি বই কিনলি দেখি? প্যাকেটটা আমার কাছ থেকে নিয়ে খুলে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আরে আরে, এটা কোথায় পেলি? কত দাম নিয়েছে এটা? দাম তো কিছু লেখা ছিল না, আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। কেন, ঠকে গেছি? বইটার সামনেটা দেখিয়ে বলল, এটা কিনেছিস? সামনেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আরে, এ তো বহু পুরনো একটা বই, এটা তো আমি কিনিনি। দাও তো, এক্ষুনি দোকানটা থেকে আসছি, ঠকালেই হলো। মনাদা একটা 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, নে নে, আর মন খারাপ করতে হবে না, নে। তোমার ক্ষতি আমি কেন করব? আরে এই বইটা যদি বিদেশে বিক্রি হয়
তাহলে আমরা 4 জনেই শুধু একটা করে বাড়ি কিনতে পারবো তা নয়, এছাড়াও বাকি জীবনটাও আরামে কাটিয়ে দিতে পারবো। এই চল চল, ঘরে চল, এত কথা এখানে বলা ঠিক হবে না। আমরা মনাদার পিছু পিছু ঘরে চলে গেলাম। মনাদা বিছানায় বসে জিজ্ঞাসা করলো, যে তোর সঙ্গে কথা বলেছিল তার মুখটা মনে আছে? বয়স্ক দেখতে, মাথায় একটা গেরুয়া টাইপের কান ঢাকা টুপি। ওরকম কেউ তো কাউন্টারে ছিল না, আর তুই তো বইয়ের জায়গায় একা দাঁড়িয়েছিলিস, কেউ তো ওখানে ছিল না। হে, তা আবার হয় নাকি? ওই ভদ্রলোকই তো বইটা নিয়ে গিয়ে প্যাক করে দিলেন। মনে পড়েছে, মুখটা কিছুটা প্রথম দলাই লামার মুখের মতো। তাওয়াং মনাস্ট্রিতে ওনার ছবি দেখেছি। আমার কথা শুনে ইন্দ্র হাসতে যাচ্ছিল। মনাদা তার মধ্যেই বলল, এটা মনে হয় প্রথম দলাই লামা জেংটুং দ্রুপ্পার নিজের হাতে লেখা। আর এই কাগজটা দেখ, চীনের তৈরি, বহু প্রাচীন পুঁথি। অতদিন আগের কাগজ কোথা থেকে পেলে? মনাদা কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে বলল, কাগজ প্রথম আবিষ্কার হয় চীনে। খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে হান ডাইনেস্টির সময় পশ্চিম চীনে কাগজের আবিষ্কার হয়েছিল। সেই সময় মালবেরি আর কেনাবিস গাছের ছাল থেকে পাল্প তৈরি করা হতো। তখনকার লেখার সিস্টেমকে বলা হতো জিয়াগুয়েন। বাস্তব জিনিসের ছবিকেই অক্ষরের রূপ দিয়েছিল। তখনকার দিনে অক্ষরগুলোর সঙ্গে ছবির সাদৃশ্য ছিল। অবশ্য পরের দিকে ফার, পাইন, তুলো এসব গাছের ছাল থেকেও তৈরি করা হতো। অবশ্য দলাই লামা যখন এসেছিল তার অনেক আগে থেকেই চীনে কাগজে বাঁশের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল। মনাদা বইটা ভালো করে দেখতে লাগলো। হে, কাগজটা জানিস তো মনে হচ্ছে গাছের ছালের তৈরি। আরো ভালো করে পরীক্ষা করলে হয়তো দেখা যাবে হাড়ের তৈরি পেনে লেখা হয়েছিল। হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তনু, মনে হয় তোর মামার বাড়ির ঘটনাটা ইলিউশন ছিল না। ওইটা এখন আমার কাছে রাখছি। চীনেতে তখনও কি এই চীনে ভাষাই কথা বলা হতো? ভাষা তো চীনে প্রায় 7000 বছরেরও আগে শুরু হয়েছিল। এটা সিনো তিবেতান ভাষার মধ্যে পড়ে। সেই সময় চীন, তিব্বত, বার্মা জুড়ে কিছু ভাষা চালু ছিল। নেপাল, ভুটান, সিকিমেও এই ভাষা চালু ছিল। সেই সময়কার উত্তর চীনের এই ভাষার সঙ্গেও নিওলিথিক কালচারের যোগ ছিল। এটা তো ওই প্রস্তর যুগের পরে এসেছিল। চীনের শিশান আর ইয়াংশাও কালচারকেও নিওলিথিক কালচার বলে। শিশান কালচার ছিল নর্থ চীনে, আর ইয়াংশাও কালচার ছিল চীনের ইয়েলো রিভারের ধারে, যেটাকে অনেকে ওয়াং হো বলে। ঘড়িতে 8টা বাজতে যাচ্ছে দেখে মনাদা বলল, ওরে এবার নিচে চল, খেয়ে আসি। আমরা বেরোচ্ছিলাম। মনাদা বলল, যা যা তোরা যা, আমি বাথরুম করে একটু আসছি। একটু পরে মনাদা এসে বসল। কিরে, অর্ডার হয়ে গেছে? একটা ছেলে টেবিলের সামনে এসে দাঁড়ালো। মনাদা তাকাতে ছেলেটা বলল, সকালে রুম সার্ভিস হয়নি, এখন করে দেবে কিনা। মনাদা হাত নেড়ে বলল, আরে আরে দরকার নেই, দরকার নেই, তাড়াতাড়ি খাবার আনো ভাই। খাবার খেয়ে উপরে ঘরে এসে দেখি ঘর লন্ডভন্ড। মনাদা চটপট নিচে চলে গেল। হোটেলের ম্যানেজারকে সঙ্গে নিয়ে উপরে এলো। মনাদা বলল, আমি এখনই পুলিশকে ফোন করছি, আমার এক জরুরি বই চুরি গেছে। ম্যানেজারের মুখ শুকিয়ে গেল। আপনার বইয়ের কত দাম আমি দিয়ে দিচ্ছি, পুলিশ ডাকবেন না প্লিজ স্যার, হোটেলের নাম খারাপ হয়ে যাবে, বুঝতেই তো পারছেন। ওটা কোথাও পাবেন না আপনারা, প্রাচীন চীনের ইতিহাস সম্বন্ধে লেখা। ওটা আমি লাইব্রেরি থেকে নিয়ে এসেছি। আপনাদের কোনো বিলের পয়সা দিতে হবে না, আর রাতে আমি এখানে পাহারা বসিয়ে দিচ্ছি স্যার। সন্ধেবেলা এত কথা হলো, কই তোমার ওই বইয়ের কথা তো আলোচনা হয়নি। তনু, আজকের কেনা বইটা। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বাইরে একটা আওয়াজ শুনে দরজা খুলে দেখি দুজন স্থানীয় তাগড়া লোক দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হেসে একজন বলল, आराम से सो जाइए, कोई नहीं आएगा, अपन है ना। দরজা বন্ধ করে মনাদাকে বললাম, কি ব্যাপার বলো তো? চুপচাপ শুয়ে যা, এক
অ্যাকশন শুরু হয়ে গেছে। রাতে ভালো ঘুম হলো না। স্বপ্ন দেখলাম একটা মন্দির, গোটা মন্দিরটাই কত ছবি দিয়ে সাজানো, সমস্ত লাল পোশাক পরা মানুষেরই মাথা নেড়া। মন্দিরের সামনের পাথরের একটা বেদিতে একটা বৃদ্ধকে শোয়ানো আছে, বয়স মনে হয় 80-র ওপরেই হবে। মৃতদেহটাকে কেশব দিয়ে ধোয়াচ্ছে, বেশ সুন্দর কর্পূরের গন্ধ ছাড়ছে। একটা হলুদ রঙের জল, আরেকটা থার্মোমিটারের পারদ যেরকম চকচক করে সেরকম চকচক করছে। কয়েকজন মাঝবয়সে লাল কাপড় পরা লোক শরীরটা মুছাচ্ছে। পেছনে বয়স্ক যারা, তারা কি সব দুর্বোধ্য মন্ত্র পড়ে যাচ্ছে। দুজন লোক একটা খুব ঝকঝকে কাপড় দিয়ে শরীরটা মুড়ে দিল, একজন আরেকটা কাপড় ওটার উপর চাপা দিয়ে দিল। এবার সবাই দেহটার চারিদিকে ঘুরতে লাগলো। একটা চৌকির মতো কিছু নিয়ে এসে পাশে রাখলো। মন্ত্রের আওয়াজটা একটু জোর হলো। দেহটা চৌকির ওপরে তুলে নিয়ে সবাই মন্দিরের পেছন দিকে চলতে লাগলো। পিছনে একটা গোল গম্বুজওয়ালা মন্দির। মন্দিরের খোলা দরজা দিয়ে সবাই ভিতরে ঢুকে পড়ল। ভেতরটা অন্ধকার, মাঝখানে একটা কাঠের বাক্স রাখা আছে। সবাই মিলে নিচের কাপড়টা ধরে ওই বাক্সের মধ্যে দেহটা ঢুকিয়ে দিল। সবাই মিলে কি সব ছড়াচ্ছে ওর উপর। সুগন্ধে জায়গাটা ভরে গেছে। বাক্সের ঢাকাটা মনে হয় খুব ভারী, 10-12 জন মিলে ধরে তুলেছে। একটা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো। ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখি মনাদা দরজাটা খুলে বাইরে কি দেখছে। দরজাটা আবার বন্ধ করে বলল, বাথরুমে যা, বাথরুমে যা, আমার আর রাজেনের হয়ে গেছে, ইন্দ্র উঠে পড়েছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। বেরিয়ে আসতে মনাদা বলল, ড্রাইভারকে ফোন করে দিয়েছি, এখন 4টে বাজে, বাইরে কেউ নেই, আমরা বেরিয়ে পড়ব। 4:30-র সময় আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। কনকনে ঠান্ডা, গাড়িটা একটু দূরে। আমরা ওঠার পরই গাড়ি ছেড়ে দিল। শহরটা ছেড়ে বেরিয়ে আসার পর আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কিছু তো বুঝতেই পারছি না। আরে একটু ঘুমিয়ে নে, আমরা দিরাঙে থামবো। গাড়ি একটু জোরেই চলতে শুরু করে দিল। গাড়িতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। দিরাঙে এসে যখন নামলাম, ঘড়িতে তখন সকাল 7টা। তোরা কাল চক্র গুমফাটা ঘুরে আয়, আমি এখানেই আছি বলে মনাদা ড্রাইভারকে একটা গলির মধ্যে গাড়িটা পার্ক করতে বলল। এই গুহাটা সাইজে অন্যদের চেয়ে ছোটই বলবো, তবে প্রায় 500 বছরের পুরনো। আমরা আধ ঘন্টার মধ্যেই ঘুরে চলে এলাম। আমাদের দেখে মনাদা এগিয়ে এলো। চল চল চল, ব্রেকফাস্ট করে নেওয়া যাক বলে সামনে একটা দোকানে মনাদা আমাদের নিয়ে ঢুকলো। রাজেন বলল, মনাদা তুমি গেলে না কেন? আরে এটার মধ্যে নতুন কিছু নেই, বরঞ্চ এলডিএল মোনাস্ট্রিটাই যাব। একটু এগিয়েই আমরা থামলাম। ডান দিকে মোনাস্ট্রির চূড়াটা দেখা যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, আমাদের তো ওই গাড়িটাকে ধরার কথা ছিল, এবার কি করে ওটার খোঁজ পাবো? তোর ওই বইটাই তো সব ঘটনা উল্টে দিল। এখন তো এদিকেও গেল, ওদিকেও গেল। দোষ, এখানে মনাস্ট্রিগুলোতে কিছু নতুনত্ব নেই। আমি বরঞ্চ রাস্তার মুখে দাঁড়াচ্ছি, তোমরা ঘুরে এসো। না 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 না, আমাদের পেছনেও ফেউ লাগতে পারে। যখন বইটাই চলে গেল তখন আমাদের আর কেন ফলো করবে? কালো ঘন্টাগুলো ভালো করে চেয়ে দেখ, দুদিকে লাগানো আছে। মনে মনে ভাবলাম, মনাদা কথা ঘোরাচ্ছে কেন? তাহলে কি আরো কিছু আছে? ইন্দ্র বলল, ভেতরে সব একই রকমের ছবি, নতুন কিচ্ছু নেই। আচ্ছা, বুদ্ধ যখন শান্তির প্রতীক, তখন এরা এত অসুরের মুখ কেন এঁকেছে? মনাদা কিছু একটা ভাবছিল, কথাটা মনে হয় শুনতে পাইনি। আমি ইন্দ্রকে বললাম, আসলে
গৌতম বুদ্ধ যখন ধর্মপ্রচার করতে বেরিয়েছিলেন তখন চারিপাশে দাঙ্গা যুদ্ধ লেগেই ছিল। অসুরের মুখ মূর্তি এসব তারই প্রতীক মনে হয়। ইস, তোর বইটা থাকলে আমাদের কেমন একটা করে নিজেদের বাড়ি হতো বলতো। নিজের বাড়িতে থাকতিস সেটা ঠিক আছে, কিন্তু খেতিস কি? কথা বলতে বলতে কখন আমরা মনাস্ট্রির ভেতরে চলে এসেছি খেয়াল করিনি। ইন্দ্র আবার বলতে শুরু করলো, নে এবার অসুর দেখে গাড়িতে ফিরে চল। রাস্তায় এসে আমি মনাদাকে বললাম, দেখো ওই গাড়িটা না। মনাদা এক নজর দেখে ড্রাইভারের কাছে গেল। ও তখন গাড়িটা স্টার্ট করেছে। মনাদা কি বলতে ও দেখলাম স্টার্ট বন্ধ করলো। কোমরের ব্যাগটা খুলে একটা কালো মতন বাক্স বার করে রাজেনকে নিয়ে এগিয়ে গেল। আমরা দাঁড়িয়ে রইলাম। মনাদা অনেকটা এগিয়ে গিয়ে গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে গেল। রাজেন একটু পেছনে ছিল। গাড়িটার পাশে এসে বসে পড়ে জুতোর ফিতে বাঁধতে লাগলো। মনাদা গাড়িটা পেরিয়ে গিয়ে রেস্টুরেন্টে ঢুকে গেল। রাজেন ফেরত আসছে দেখে আমরা একটু এগিয়ে গেলাম। এই চল গাড়িতে যাই, মনাদা আসছে। মনাদা ড্রাইভারকে এসে বলল, সোজা তেজপুর যাব, বোমডিলায় ঢোকার কোনো দরকার নেই। গাড়ি এবার স্পিডে চলতে লাগলো। মনাদা একটা প্যাকেট পিছনে বাড়িয়ে দিয়ে বলল, নে নে নে, এগুলো দিয়ে চালিয়ে দে, মাঝখানে থামা যাবে না। তুমি খাবে না? না না না, তোরা যখন কালচক্র দেখতে গেলি তখন আমরা খেয়ে নিয়েছি। মাঝখানে একবার চায়ের জন্য কিছুক্ষণ থামলাম। মনাদা সারাক্ষণই মোবাইল খুলে কি যেন দেখে যাচ্ছে। 11টা নাগাদ ভালুক পংয়ে ঢুকে গেলাম। অরুণাচল বর্ডার পেরিয়ে গাড়ি থামল। মনাদা নেমে গিয়ে আসাম পুলিশ চৌকিতে ঢুকল। কিছুক্ষণ পরে বেরিয়ে ড্রাইভারকে বলল, চল চল সোজা তেজপুর। বেলা 2টোয় যখন আমরা তেজপুর ঢুকলাম তখন মনে হচ্ছে পাগুলো থামের মতো ভারী হয়ে গেছে। গাড়িটা আগের হোটেলে এসেই থামল। মালপত্র নামিয়ে রুমে ঢুকতে ঢুকতে 2:30 বেজে গেল। পেটে মনে হচ্ছে ছোঁচো ডন মারছে। এবারে আমরা 2টো রুম নিয়েছি। যথারীতি ইন্দ্র মনাদার ঘরেই ঢুকেছে। 3টের সময় আমরা সবাই ডাইনিংয়ে চলে এলাম। মনাদা চেয়ারে বসতে বসতে রাজেনকে জিজ্ঞাসা করল, জিনিসটা কোথায় ফিট করলি? পড়ে যাবে না তো? গাড়ির ফ্লোর আর তেলের ট্যাঙ্কের মাঝখানে ঠেলে ঢুকিয়ে দিয়েছি, পড়ার চান্স নেই। গাড়িতে কিছু বলা ঠিক হবে না ভেবে কোনো কথা বলিনি। এবারে জিজ্ঞাসা করলাম, গাড়িতে ওটা কি লাগালি? জিপিএস, সঙ্গে ম্যাগনেট লাগানো আছে, কিন্তু আমরা তো সারাক্ষণ ওই গাড়িটার পিছনে যেতে পারবো না। লিঙ্কটা পুলিশের কাছে পৌঁছিয়ে দিয়েছি, ওরা এখন ট্র্যাক করবে। আমরা কাল গৌহাটি যাব, ওখান থেকে ফ্লাইটে ব্যাক টু কলকাতা। মনাদা মেনু চার্টটা টেবিল থেকে তুলে দেখতে লাগলো। আজকে আর কোনো কাজ নেই, খেয়ে দিয়ে ঘরে একটু বিশ্রাম করে নিলাম। বিকালে ইন্দ্র বলল, চল শহরটা একটু ঘুরে আসি, আজকেই তো শেষ দিন, পরশু থেকে তো আবার স্কুল। কথাটা আমারও মনে ধরল। এবারে তো বেড়ানোর থেকে টেনশনই বেশি হয়েছে। সব সময় দৌড়েই চলেছি। ইন্দ্র বলে উঠল, যাক, এখন টেনশন ফ্রি হয়ে ঘুরতে পারবো। তা একরকম ঠিকই বলেছিস, কিন্তু মনটা সায় দিচ্ছে না রে। বইটা যদি চলেই যাবে তাহলে আমার হাতে এলো কেন? আর কেনই বা ওরকম একটা স্বপ্ন দেখলাম? তার মানে কাল কি স্বপ্ন দেখেছিস? স্বপ্নটার মানে বুঝতে না পারলেও এটা বুঝেছি যে মৃত্যু লামার সমাধি দেওয়ার ঘটনা দেখলাম। সেটা প্রথম দিককার কোনো লামাই হবে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যাচ্ছে দেখে কাছের একটা কিউরিও শপে ঢুকে পড়লাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সোনালি রঙের একটা বুদ্ধের মূর্তি দেখে ভারী পছন্দ হয়ে গেল। একজন বৃদ্ধ তিব্বতী কাউন্টারে দাঁড়িয়ে আছে দেখে এগিয়ে গেলাম। ভাবলাম বইটা গেল যাক, তবু এখানকার একটা স্মৃতি তো থাক। ভদ্রলোক স্নিগ্ধ একটা হাসি হেসে বললেন, এটা তোমার জন্যই রাখা আছে। তার মানে? বলে অবাক হয়ে তাকাতে দেখি উনি মূর্তিটা তুলে আমার হাতেই দিতে যাচ্ছেন। মূর্তিটা হাতে নেওয়ার সময়
কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো। একটা হালকা ঘন্টার আওয়াজ কানে এলো। কাউন্টারে পেমেন্ট করে মূর্তিটা নিয়ে বেরিয়ে এলাম। হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরোতে বেরোতে 8টা বেজে গেল। মনাদা বলল, 4টের সময় ফ্লাইট, 2টোর মধ্যে ঢুকলেই হবে। গাড়িতে উঠে মোবাইলটা দেখে মনাদা বলল, রাস্তা পাল্টেছে। কি হলো? ওটা এখন কোথায়? আরেকটা রাস্তা আছে যেটা সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশ দিয়ে বেরোয়। ওটা ভৈরব কুণ্ড হয়ে বেরোবে, তার মানে তেজপুরে ঢুকবে না, কাইবাড়ি থেকে বাঁদিকে ঘুরবে। মনাদা বেশ কয়েকটা জায়গায় ফোন করল। এবারে আমরা ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ দিক দিয়ে যাচ্ছি। মনাদা বলল, তোদের সোনাই রূপাইটা দেখানো হলো না রে। আমি দেখে নিয়েছি। ঠিক আছে, পরে আরেকবার আসবো, তখন রাজেনকে আর নিয়ে আসবো না। তবে তাওয়াঙে থাকবো, কারণ এবারে তো পয়সা লাগেনি। ওদের অনলাইন ট্রান্সফার করে দিয়ে মেসেজ পাঠিয়ে দিয়েছি। যা, নিজের বাড়ি তো হলোই না, উল্টে খরচ উঠলো না। বাড়ি না হলেও খরচ মনে হয় উঠে যাবে। প্লেন রাস্তায় গাড়ি এখন বেশ জোরে চলতে শুরু করে দিয়েছে। গৌহাটি এয়ারপোর্টে গাড়ি ঢুকলো বেলা 12টায়। গাড়ির পেমেন্ট করে এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকতে ঢুকতে 12:30 বেজে গেল। আরে চল চল চল, এখানে লাঞ্চটা সেরে নি। আমাদের এই অ্যাডভেঞ্চারের কথা এখন কিন্তু কাউকে বলবি না, এমনকি ঘরেও নয়, বুঝলি? শুধু ওই ঘোড়ার ঘটনা নিয়ে আলোচনা করবি। সব ঠিক আছে, কিন্তু ইন্দ্রজা পেট পাতলা, ওকে নিয়েই মুশকিল। এই এই বললেই হবে? এই এতদিন আমি একবার করেই বাথরুম গেছি। ঘরে এসে ঢুকতে ঢুকতে 8টা বেজে গেল। উফ, প্রায় 6 দিন বাড়ির বাইরে। মামা বাড়ি ধরলে তো প্রায় 11 দিন। কাল আবার স্কুল। গিজার চলছিল। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখি মা খাবার রেডি করছে। এরই মধ্যে মা ব্যাগ থেকে সব কিছু বার করে ফেলেছে। আমি শুধু বুদ্ধের মূর্তিটাই বার করে ড্রয়িং রুমের টেবিলে রেখেছিলাম। ঘরে ঢুকে দেখি আলো ঠিকরে পড়ছে যেন সোনালি রঙের মূর্তির গা থেকে। মা খাওয়ার জন্য ডাকলো। টেবিলে এসে বসে পড়লাম। বাবা ড্রয়িং রুমে ঢুকে মূর্তিটা দেখে বলে উঠল, আরে কিরে, কোথা থেকে কিনলি রে? খুব সুন্দর তো। এটাকে একটা কাঁচের বাক্সে রাখতে হবে, না হলে ধুলোয় রং নষ্ট হয়ে যাবে। না, মহাপুরুষের মূর্তি খোলা রাখা উচিত, মাঝে মাঝে পরিষ্কার করলেই হবে। আপাতত আমি এটা আমার পড়ার টেবিলে রাখবো। খুব ঘুম পেয়েছিল। মূর্তিটা পড়ার টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়লাম। পাহাড়ের পর পাহাড়, উঁচু উঁচু পাইন, ইউক্যালিপটাস, আরো কত গাছে ছেয়ে আছে। সূর্য এখনো ওঠেনি। সামনের সবুজে ঘেরা পাহাড়গুলো আবছা হয়ে আছে। পেছনে বরফে মোড়া সাদা পাহাড়ের চূড়াগুলোয় হালকা আলোর আভা পড়ে সোনার মতো ঝকঝক করছে। নীল আকাশের মাঝে সোনালি আলোর ছটা জায়গাটাকে কেমন যেন স্বর্গীয় করে তুলেছে। দূরে একটু নিচে একটা সমতল জায়গা দেখা যাচ্ছে। জায়গাটা অনেক রঙিন ফুলে ভরে আছে। একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে না? না, ওটা তো আস্তে আস্তে চলছে। ওটার উপরে লাল কাপড় পরা এক সন্ন্যাসী বসে আছেন। মণ্ডিত মাথা, শান্ত চেহারা। ঘোড়াটা ধীরে ধীরে ওই বিরাট ফুলে ভরা চাতালটার শেষে এসে দাঁড়ালো। সামনে আর যাওয়ার রাস্তা নেই। সন্ন্যাসী অনেক চেষ্টা করছেন অন্যদিকে যাওয়ার, কিন্তু ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একবার জোরে ডাক দিয়ে সামনের 2 পা তুলে আবার দাঁড়িয়ে পড়ল। অনন্য পায়ে হয়ে সন্ন্যাসী ঘোড়া থেকে নেমে পড়লেন। পাশেই 2 পা মুড়ে বসে সমাধিস্থ হলেন। ক্রমশ বরফের চূড়াগুলো সূর্যের আলো পড়ে আরও চকচক করতে শুরু করে দিচ্ছে। একটা হালকা ঘণ্টার শব্দ চারিদিক থেকে আসছে। তার মধ্যে থেকে কানে আসছে, বুদ্ধং শরণম গচ্ছামি।
দূরের সবুজ পাহাড়গুলো এখন অনেক পরিষ্কার। ঘন্টার শব্দটা ক্রমশ বাড়ছে। ঘুমটা ভেঙে গেল। সূর্যের আলোটা একদম মুখে এসে পড়েছে। পুজোর ঘরে মায়ের ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি। ধড়মড় করে উঠে বসলাম। আরে আজকে তো আবার স্কুল আছে, তাড়াতাড়ি রেডি হতে হবে। ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম। স্কুলে আজকে পড়ায় তেমন মন বসল না। বন্ধুরাও সবাই প্রায় কে কোথায় গেছিল সেসব নিয়েই মেতে আছে। পুজোর পর প্রথম দিন, আজকে অনেকগুলো পিরিয়ড অফই গেল। বাড়ি ফিরলাম। সন্ধেবেলা মনাদা এসে হাজির। আমি তো অবাক। ছুটির দিন ছাড়া মনাদাকে তো দেখতেই পাওয়া যায় না। সোমবার স্কুলে ছুটি নিতে হবে। চিঠি তোর স্কুলে চলে যাবে। ওই দিন কোনো ক্লাস টেস্ট হবে না তো? না, টেস্ট নেই, কিন্তু কোথায় যাব? মাও চলে এসেছে দেখছি। আরে খুব বিখ্যাত একজন বিজ্ঞানী কলকাতায় আসছে। কয়েকজনের সঙ্গেই দেখা করবেন আর উনি কিছু বক্তৃতাও দেবেন। আমি আমাদের 4 জনের টার্ম ম্যানেজ করেছি। ফোর্ট উইলিয়ামের মধ্যেই সবকিছু ব্যবস্থা করা হয়েছে। হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড, রেস্ট্রিক্টেড এরিয়া, তাই পাস তৈরি করতে হবে। মায়ের কিছু বলার আগেই মনাদা আমার দিকে তাকিয়ে বলল, তোর স্কুলের আইডেন্টি কার্ডের কপি থাকলে চটপট দে, বুঝলি? আমার এখন অনেক কাজ আছে। মনাদা চলে যাবার একটু পর বাবা ঢুকলো। জুতো খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, মনাকে দেখলাম হন্তদন্ত হয়ে যাচ্ছে, এখানে এসেছিল নাকি? বাবা জিজ্ঞাসার চোখে মায়ের দিকে তাকাতে মা বলল, তনু সোমবার ফোর্ট উইলিয়ামে কি একটা বিজ্ঞান আলোচনায় যাওয়ার চিঠি পেয়েছে। মনা ব্যাপারটা ম্যানেজ করেছে। প্রতিভাবান ছেলে। আমার ভূতের সমস্যাটা কেমন সমাধান করে দিল বলতো? পড়ার টেবিলে এসে বসলাম। বুদ্ধের মূর্তির দিকে চোখ যেতে মনে মনে স্বপ্নে শোনা মন্ত্রটা উচ্চারণ করলাম। মনটা কেমন অদ্ভুত রকম শান্ত হয়ে গেল। এই সপ্তাহে আর 2 দিন ক্লাস হবে। বহুদিন পর শুক্রবার আবার আমরা মাঠে এসে বসলাম। ইন্দ্র বলল, কি পড়ে যাই বলতো, যদি কিছু কঠিন প্রশ্ন করে? সিলেবাসটা পড়ে নে। এক কাজ কর, তিব্বতী ভাষাটা শিখে নে, ওটা কেউ জানে না। ঠিক বলেছিস, কিন্তু বই কোথায় পাবো? এই সময় যদি তনুর বইটা থাকতো তাহলে না হয় কিছু করা যেত। দেখা হলে প্রথমে বলবি ইয়াক পো ডাক, মানে শুভ দিন। পাগল হয়েছিস? আশেপাশে সবাই হাঁসের মতন প্যাক প্যাক করে উঠবে। এমনিও খেলার মুডে ছিলাম না। আমরা উঠে পড়লাম। রাজেন বলল, আচ্ছা শোন, কাল তোর ওপরের ঘরে মিটিং হবে, মনাদা বলে দিয়েছে। ঘড়িতে 5টা বাজে। ইন্দ্র চলে এসেছে। আমি বললাম, জানিস তো আমাদের বাংলা স্যারও মন পড়তে পারে। কি করে বুঝলি? আরে প্রথম দিন ক্লাসে স্যার তো আমাকে দেখেই বলে দিলেন কোথায় ঘুরতে গিয়েছিলাম। ইন্দ্র কিছু বলতে যাচ্ছিল, রাজেনকে ঢুকতে দেখে চুপ করে গেল। মনাদা পিছনেই ছিল, বলতে বলতে ঢুকলো, এখনো পৃথিবীতে কিছু অবিশ্বাস্য জিনিস হয় যেটার কোনো ব্যাখ্যা হয় না। মনাদা হাতের কাগজে মোড়া প্যাকেটটা দিয়ে বলল, নে তোর জিনিস ফেরত দিয়ে দিলাম। প্যাকেটটা খুলে আমি অবাক হয়ে দেখলাম তাওয়াংয়ে কেনা সেই বইটা, আর তার সঙ্গে এক গাদা ইংরেজিতে লেখা পাতা। আমরা সবাই অবাক হয়ে মনাদার দিকে তাকালাম। সেদিন ওরা যেটা চুরি করেছিল সেটার দাম মাত্র 100 টাকা ছিল। আমি সন্দেহ একটা করেছিলাম যখন দেখলাম পাশের টেবিলে একজন এক মনে আমাদের কথা শুনছে। তাই নিচে যাওয়ার আগে আমার একটা বই ওই প্যাকেটে মুড়ে বিছানার নিচে রেখে তোর বইটা জামার নিচে করে নিয়ে চলে এসেছি। তোমার বইটা কি ছিল? মান্দারিনে লেখা চীনের ইতিহাস? রাস্তায় ইচ্ছে করি কাউকে বলিনি, যদি কোনোভাবে লিক হয়। তুমি কি ড্রাইভারকে সন্দেহ করেছিলে? কাউকেই তো বিশ্বাস করা যায় না রে। এসেই আমি আমার এক চেনা ফিলোলজিস্টের সঙ্গে দেখা করি। তার আগে অবশ্য বইটার 2টো ফটোকপি করি। বইটাই তো দেখাতে পারতে। একজন আপাতত সাধারণ লোক,
যদি এটুকু সময়ের মধ্যে ঘরে ঢুকে চুরি করতে পারে, তাহলে একজন বিশেষজ্ঞ কি করবে তার কোনো ধারণা আছে? তা ফটোকপি দেখে উনি কিছু বললেন না? এরা খুব খাগু লোক। আমার বাড়িতেও চুরির চেষ্টা হয়েছে। বইটা মনে হয় নিজেকে রক্ষা করতে জানে। মনাদা, তুমি বরং এটা মিউজিয়ামে দিয়ে দাও। না 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 না, এটা তিব্বতীদের কাছে খুবই পবিত্র গ্রন্থ। আমার মনে হয় কয়েকদিনের মধ্যে কিছু একটা নির্দেশ আসবে। এর মধ্যে তুই ইংরেজিতে ট্রান্সলেশন করা লেখাটা পড়ে নে। আজকে মা স্ন্যাক্সের সঙ্গে মিষ্টিও এনেছে। আমি নিচে চলে গেলাম জলের বোতল আনতে। কিছুক্ষণ পরে জল আর চা নিয়ে এসে দেখি মিষ্টির প্লেট শেষ। রাজেন জিজ্ঞাসা করলো, আচ্ছা, গাড়িটার কোনো খবর পেলে? সোমবার সব হবে। 8টার সময় আর্মির গাড়ি আসবে। ওরা কিন্তু ভীষণ পাংচুয়াল। আইডেন্টিটি কার্ড পেয়ে গেছিস তো? আমরা মাথা নাড়াতে মনাদা উঠে পড়ে বলল, খুব ভালো, খুব ভালো। স্কুলের ড্রেসও পড়তে পারিস, কারণ সরকারের শিলমোহর দেওয়া চিঠি সব স্কুলে চলে গেছে। সবাই চলে যেতে প্যাকেটটা নিয়ে পড়ার ঘরে চলে এলাম। মা দেখছি বুদ্ধের মূর্তির সামনে ধূপ জ্বালিয়েছে। মনে মনে গুনগুন করে উঠলাম, বুদ্ধং শরণম গচ্ছামি। চারিদিকে কেমন যেন মৃদু ঘন্টার আওয়াজ শুনতে পেলাম। ঠাকুর ঘরে এসে দেখলাম, কই মা তো নেই এখানে। টেবিল ল্যাম্প জেলে ট্রান্সলেশনটা পড়তে লাগলাম। 2 ঘন্টা পরে যখন শেষ করলাম, তখন মাথাটা ঝিমঝিম করছে। মাথাটা তুলতে দেখি বুদ্ধের মুখটায় যেন একটা স্নিগ্ধ আলো পড়েছে। কি অদ্ভুত! আস্তে আস্তে মাথাটা ঠিক হয়ে যাচ্ছে, আর কথার মানেগুলো একটু একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে মন্ত্রগুলো ওই ভাষায় উচ্চারণ করলে মনে হয় আলাদা কোনো অনুভূতি হয়। তা হোক, কিছু না হওয়ার থেকে তো ভালো। মন্ত্রের অর্থগুলো তো কিছুটা বুঝতে পারলাম। ডাইনিং টেবিলে বাবা বলল, এই, ওখানে তোরা কি করেছিস রে? এমনি এমনি তো এরকম উঁচু লেভেল থেকে ডাক আসে না। না, সেরকম কিছু ঘটনা তো হয়নি। তবে এবারে মামা বাড়িতে গিয়ে একটা অভিজ্ঞতা আমার হয়েছে। কিছু অদৃশ্য শক্তি আমাদের জীবনকে ঘিরে আছে, যেটা আমি বেড়াতে গিয়েও টের পেয়েছি। এরকম একটা গুরুগম্ভীর কথা ওরা আমার কাছ থেকে আশা করেনি। মা সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মামা বাড়িতে কি হয়েছিল? কই, আমাদের কিছু বলিসনি তো? না না, কিছু না কিছু না, এমনিই বললাম। সকালবেলা ঘুম ভেঙে গেল। স্বপ্নগুলো আজ কেমন যেন ছাড়া ছাড়া। একবার দেখলাম পাহাড়ের মাঝে একটা তিব্বতী গুম্ফা, আবার একটা অদ্ভুত মূর্তি, 3টে করে ওপরে ওপরে 9টা মাথা আর প্রায় 36টা হাত। কেমন শান্ত মুখ, হাত জোড় করে আছে। উঠে পড়লাম। মনে হচ্ছে কাল ওই বইটা পড়েছি, ওইটারই কিছু এফেক্ট। আমার টেবিলে দেখি একটা বই রাখা আছে, আ গাইড টু হিমাচল প্রদেশ। এই বইটা আবার কি আমার টেবিলে রাখলো? মা উঠে পড়েছে দেখে জিজ্ঞাসা করলাম, মা, এই বইটা কোথা থেকে এলো? কাল তোর বাবা কিনে এনেছে। হাতে নিয়ে দেখছিলাম। শুতে যাবার আগে কেমন যেন মনে হলো বুদ্ধদেবকে একবার দেখে যাই। তখনই মনে হয় এখানে ছেড়ে গেছে। আজকের দিনটা অন্যান্য স্কুল দিনের থেকে আলাদা বলে মনে হচ্ছে না। যখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম তখনও 8টা বাজেনি। মনাদা আজকে একদম অন্য লুকে। সাদা শার্টের ওপর নেভি ব্লু স্যুট আর তার উপর কালো হলুদ টাই। গাড়ি চলে এসেছে, ড্রাইভারও আর্মির পোশাকে। আমরা বসে পড়লাম। রাস্তায় রাজেন আর ইন্দ্রকে তুলে নিলাম। আর্মি অফিসের কাছে আসতে মনে একটা শিহরণ লাগলো, হয়তো কোনোদিন এখানেই চাকরি করতে আসব। অফিসের সামনে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। কর্নেল লেভেলের কেউ একজন দাঁড়িয়েছিলেন। মনাদা এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করতে উনি বললেন, চলুন চলুন, কনফারেন্স রুমে সবার সঙ্গে দেখা হবে। কনফারেন্স রুম দেখে ইন্দ্র অবাক হয়ে গেল। একসঙ্গে 50 জন বসতে পারে। টেবিলটা ইংরেজির ও শেপের মতো, মাঝখানটা খালি। প্রত্যেকটা চেয়ারের সামনে মাইক্রোফোন লাগানো আছে।
পেছনের দেওয়ালে অনেকগুলো বিরাট সাইজের মনিটর। কর্নেল মনাদাকে বললেন, ব্রিগেডিয়ার মেজরাম গেছেন, ওখানে বর্ডার নিয়ে জরুরি আলোচনা আছে। সিনিয়র সায়েন্টিস্ট আর তার অ্যাসিস্ট্যান্ট, উনিও নাম করা বিজ্ঞানী, ওনারা এসেছেন। লালবাজার থেকে সিনিয়র অফিসার আর নর্থ ইস্ট স্টেট থেকে কিছু সিনিয়র পুলিশ অফিসার এসেছেন। আপনারা বসুন, আমি ওনাদের নিয়ে আসছি। সমস্ত কথাবার্তাই ইংরেজিতে হচ্ছে। রাজেন জিজ্ঞাসা করল, এখানে কারা স্পিচ দেবে, আমরা না ওরা? প্রথমে আমরা, তারপর বিজ্ঞানীরা। ওনাকে কিছু বিষয় পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন বলে মনে করা হয়। কনফারেন্স রুমে সব একে একে ঢুকছে দেখে আমরা উঠে দাঁড়ালাম। সিনিয়র সায়েন্টিস্টকে দেখতে সাদা মাটা, দক্ষিণ ভারতীয় ছাপ, মাথায় সাদা কালো চুল, ঝাঁকড়া মতো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এনাকে তো অনেকবার খবরের কাগজে দেখেছি। আমি গুড মর্নিং করতে উনি আমার কাছে এসে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, বলতে পারো পৃথিবীতে কোন টেবিল সব থেকে খাঁটি জিনিস দিয়ে তৈরি হয়েছে? আমি থতমত খেয়ে গেছি দেখে বললেন, সায়েন্সের প্রশ্ন কিন্তু। মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। উনি ভেরি গুড বলে মাথার চুলগুলো নেড়ে দিলেন। কনফারেন্স রুমের প্রায় অর্ধেক চেয়ার ভরে গেল। কর্নেল প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে মনাদাকে শুরু করতে বললেন। ভারতের উত্তর পূর্ব অঞ্চলটা যে কিছু বিদেশিদের প্ররোচনায় অশান্ত করে রাখা হয়েছে সেটা সবাই জানে। কিছুদিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি আমাদের উত্তরের দেশ অরুণাচল হয়ে কিছু তেজস্ক্রিয় জিনিস ঢোকাতে চাইছে, কিন্তু কিভাবে ঢুকবে তার খবর ছিল না। তাই আমি ঠিক করি একবার জায়গাটা ঘুরে আসব। তবে একা নয়, আমার সঙ্গের এই তিনজন দেখতে ছোট হলেও এর আগে বেশ কিছু রহস্যের জট খুলেছে, তাই এদেরও সঙ্গে নিয়ে নি। ঘটনাটা প্রথমে নজরে আসে এর বলে ইন্দ্রের দিকে তাকালো মনাদা। গাড়িটাকে পলিথিনের পর্দা দিয়ে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, আর আমি দেখলাম পেছনটা খুব ঠান্ডা। তেজপুরে ওই সময় মাঝারি ঠান্ডা ছিল, অথচ ড্রাইভার সোয়েটার টুপি পরেছিল। গাড়িটার পেছনটা কাঁচের মধ্যে দিয়ে দেখলাম ডিকিতে একটা গ্যাস সিলিন্ডার, ড্রাই আইসের বাক্স আর লিকুইড নাইট্রোজেনের সিলিন্ডার রাখা আছে। আমার মনে একটা ধারণা এলো, নিশ্চয়ই এই সিলিন্ডারে এমন কিছু আছে যেটা গরম হতে পারে। সাধারণত এইসব সিলিন্ডারের যা সেফটি ব্যবস্থা থাকে তাতে আগুন না লাগলে ফাটবে না, তাহলে এতে এমন কিছু আছে যেটা ভেতরে ভেতরে গরম হতে পারে। আরেকটা জিনিস নজরে এলো, লেড মানে শীষের চাদরে পেছনটা মোড়া কেন? রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের চিন্তাটা তখনই মাথায় এলো। আসাম পুলিশ আমার কথা বিশ্বাস করবে না, তাই আমার বন্ধু প্রদীপ্ত লালবাজারের ডিউটিতে আছে, ওকে ব্যাপারটা বললাম। ও বলল অন্য স্টেটে কিছু করতে পারবে না, তবে আসাম বেঙ্গল বর্ডারে চেক করতে পারে। সেই রকম ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ওই রকম কোনো গাড়ি ধরা পড়েনি। হতে পারে গাড়িটা মিজোরামের দিকে গেছে বা ট্রাকে করে বর্ডার পার করেছে। লালবাজার থেকে যিনি এসেছেন তিনি বললেন জিপিএস লাগানো গাড়িটা ট্র্যাকে করেই যাচ্ছিল। মনাদা আবার শুরু করলো, এরপর আমাদের লক্ষ্য ছিল বোমডিলা আর তাওয়াং। কারণ প্রথম হচ্ছে জায়গা দুটো ঠান্ডা, আর দ্বিতীয় হলো তাওয়াং বর্ডারের অনেক কাছে। আমাদের সন্দেহ মিলে গেল যখন ওই রকম একটা গাড়ি তাওয়াংয়ে দেখলাম। ওই দিন রাতে আমরা চুপি চুপি ওই শেডটায় যাই। গাড়ি খুলে কিছু দেখতে পাইনি, কিন্তু পেছনটা যথারীতি লেডের চাদরে মোড়া ছিল। মনে হয় পরে যে গাড়িটা ঢুকেছিল সেটার মধ্যে সিলিন্ডারটা ছিল। সেদিন হেলিপ্যাডে সিকিউরিটি অ্যালার্ট ছিল, তাই আমাদের লুকিয়ে চলে যেতে হয়েছিল। কিন্তু এটা বুঝে গিয়েছিলাম যে পরের দিন গাড়িটা বেরোবে না, তাই পরের দিন গাড়িটাকে নজরে রেখেছিলাম। তারপরের দিন আমরা ভোর 4:30 সময় বেরিয়ে পড়ি, যাতে রাস্তায় দেখা হয়। দিরাঙের গাড়িটা এসে দাঁড়াতেই মেশিনটা লাগিয়ে দিই। এরপরের ব্যাপারটা স্টেট পুলিশ ম্যানেজ করেছে। বিজ্ঞানী ভদ্রলোক মনাদাকে জিজ্ঞাসা করলেন, সিলিন্ডারটা সম্বন্ধে আপনার কিছু ধারণা আছে? আমার মনে হয় ওটার মধ্যে লিটল বয় যেটা হিরোশিমায় আর ফ্যাটম্যান যেটা নাগাসাকিতে ফেলা হয়েছিল তাদের মিলিত কিছু জিনিস ছিল, আর তার সঙ্গে ডয়টোরিয়াম ও ট্রিটিয়ামের চেম্বারও ছিল। জুনিয়র সায়েন্টিস্ট
যিনি এতক্ষণ চুপ করে শুনছিলেন বলে উঠলেন, ফ্যান্টাস্টিক! আমরা তো ভাবতেই পারিনি আপনি এতটা জেনেছেন। এটা একটা ছোটখাটো হাইড্রোজেন বম্ব, কিছুটা ক্যাসেল ব্র্যাভো টাইপের। মানে প্রথমে ফিশন, তারপর ফিউশন, আর শেষে আবার ফিশন। পুরো কনফারেন্স রুমটা চুপ হয়ে গেল। সিনিয়র সায়েন্টিস্ট বললেন, আপনি আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি জানেন। মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, আপনি বলুন। ওপরের পার্টটা অ্যাটম বোম আর নিচের পার্টটা হাইড্রোজেন বোম। খুব সম্ভব ভেতরের কোর অঞ্চলে লিথিয়াম 6 ডয়টোরিয়াম আর তার উপরে প্লুটোনিয়াম, মাঝখানে কিছুটা ভ্যাকিউম আর তার উপরে ডিটোনেটর হিসেবে ইউরেনিয়াম 235। একটা লেজার গানও থাকা উচিত। ওটা ডয়টোরিয়াম অক্সাইডের ওপর পড়লে প্রোটন বা ডয়টোরিয়াম তৈরি করবে। এরপরে ক্যাচারের মাধ্যমে নিউট্রন বার করে ডিটোনেটরকে ধাক্কা মারবে। আমার মনে হয় লেজার গানটার সঙ্গে কোনো রিমোট কন্ট্রোল চিপসও থাকবে দূর থেকে অপারেট করার জন্য। ওপরের ইউরেনিয়াম 235 আর নিচের চেম্বারটা ঘিরে ইউরেনিয়াম 238 থাকা উচিত, কারণ এটাই নিউট্রনগুলোকে রিফ্লেক্ট করাবে, যাতে আরো জোরে ইউরেনিয়াম 235কে ধাক্কা মারতে পারে। আর তা যদি থাকে তবে নিচে আরেকটা সিলিন্ডার থাকবে, যেটা প্লুটোনিয়াম রড আর তার চারপাশে লিথিয়াম 6 ডয়টোরিয়াম থাকবে। যেহেতু হাইড্রোজেন ফিউশনের জন্য প্রচুর প্রেসার আর হিট দরকার হয়, তাই প্রথমে ওপরের অ্যাটম বোম সেটা তৈরি করে। হিট প্লুটোনিয়ামের রডের মধ্যে দিয়ে লিথিয়াম 6 ডয়টোরিয়ামকে গরম করে, আর অ্যাটম বোম ফেটে যাওয়ার জন্য যে প্রেসার তৈরি হয় সেটা ডয়টোরিয়াম আর ট্রিটিয়ামকে জুড়ে হিলিয়াম তৈরি করে। এতে যে এনার্জি বেরোয় তা অ্যাটম বোমের থেকে অনেক বেশি। ভেতরটা ভালো হিট ট্রান্সফারের জন্য বেরিলিয়াম রিফ্লেক্টর দিয়ে মোড়া থাকা উচিত। মনাদা সায়েন্টিস্টদের দিকে তাকিয়ে বলল, এবার আপনারা যদি একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। ওনারা হাত নেড়ে বললেন, আমরা যা বলতাম তার থেকে আরো বেশি উনি বলে দিয়েছেন। স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? সিনিয়র ভদ্রলোক খুব খুশি হয়ে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এতক্ষণ তো তোমাদের জন্যই বসে আছে, বলো। আচ্ছা, ভেতরের কোরে ইউরেনিয়াম 235 আর বাইরে ইউরেনিয়াম 238 কেন দেওয়া হলো? তার কারণ হলো ইউরেনিয়াম 238 হচ্ছে স্টেবল এলিমেন্ট। তোমরা যেটা পেরিওডিক টেবিলের অ্যাক্টিনাইট সিরিজের গ্রুপটাই পড়েছো না, ওটা থেকে সাধারণত নিউট্রন বেরোয় না, ওটা মাইন থেকে তোলা হয়। কিন্তু ইউরেনিয়াম 235 আনস্টেবল, ওটার ওপর নিউট্রন দিয়ে ধাক্কা মারলে ভেঙে গিয়ে বেরিয়াম, ক্রোমিয়াম আর 3টে নিউট্রন তৈরি হয়, আর তার সঙ্গে প্রচুর এনার্জি আগুন হয়ে বেরোবে। এই সিস্টেমটাকে বলে অ্যাটমিক ফিশন, যেটা অ্যাটম বমে হয়। আর রেডিয়েশন আশেপাশের লিভিং এলিমেন্ট যা আছে সবকিছু ব্লাস্ট করে ধ্বংস করে দেবে, যেটা তোমরা পড়েছো হিরোশিমা আর নাগাসাকির ঘটনায়। লাঞ্চের টেবিলে খুব মজা হলো। কর্নেলো যে মজাদার লোক মিটিংয়ের সময় বুঝতে পারিনি। আর্মির তরফ থেকে আমাদের সবাইকে একটা করে উপহার দেওয়া হলো। সায়েন্টিস্ট দুজন মনাদাকে বললেন, বাহ বাহ ইয়াং ম্যান, তুমি আমাদের সাথে অ্যাটমিক রিসার্চে জয়েন করো, আই উইল রেফার ইউ। কর্নেল আর পুলিশ যারা এসেছিলেন তারা মনাদাকে বললেন, আপনাদের অ্যাডভেঞ্চার মাঝে মাঝে বেশ রিস্কি হচ্ছে। আর্মস রাখার অনুমতি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বেসিক ট্রেনিং আমরা এখানেই দিয়ে দেব। আমাদের দিকে তাকিয়ে বললেন, এনসিসিতে জয়েন করো, অনেক কিছু শিখতে পারবে। আমি জোনাল ইন্সট্রাক্টরকে খবর পাঠিয়ে দেব, উনি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। পাড়ায় আর্মির গাড়ি থেকে আমাদের নামতে দেখে চারপাশে লোকজন ঘিরে ধরল। শুক্রবার স্কুলে রাজেন বলল, শোন, মনাদা আজ আসবে, তুই বাড়িতেই থাকিস। আজকাল এমন হয়ে গেছে যে ভগবান বুদ্ধের মূর্তির সামনে কিছুক্ষণ না বসলে ভালো লাগে না। বাবাও দেখি অফিস যাওয়ার সময় একবার আমার ঘরে ঢুকে তবে যায়। মা তো রোজই ধূপধুনো দেয়। মনে মনে ভাবছি কিছু বিশেষ ঘটনা কি হয়েছে যে আজ সবার আগমন। ইন্দ্র ঢুকিয়ে জিজ্ঞাসা করল, কিরে, খাকি জামা প্যান্ট কিনেছিস? কেন, কোন দুঃখে? বাহ,
এরই মধ্যে ভুলে গেলি তোর বাড়িতে ইনস্ট্রাক্টর আসেনি? এবার বুঝতে পারলাম। আমি বললাম, এখন নয়, কালী পুজো যাক, তারপর ভাবা যাবে। এমন সময় মনাদা হাজির। ওরে তাড়াতাড়ি জয়েন কর, তাড়াতাড়ি, পরের ট্যুরের আগাম প্র্যাকটিস। তোদের দুজনের বেশি দরকার, আমরা তো আগে থেকেই প্র্যাকটিসে আছি। আমাদের একটা গ্যালারি থাকা উচিত। ঠিক, দর্শক বসার জায়গা করতে হবে। আরে সবই তো ঠিক আছে, কিন্তু আজকের বৈঠকের উদ্দেশ্য কি সেটাই তো এখনো জানতে পারলাম না। আমাদের কাজ শেষ হলেও তোর এখনো একটা কাজ বাকি আছে। তোর দায়িত্ব তখনই শেষ হবে যখন ওই মূল্যবান পুঁথি ঠিক জায়গায় পৌঁছবে। আমি ভেবেছিলাম তুই কিছু একটা জেনেছিস। সেরকম কিছু বুঝতে পারিনি, তবে একদিন কিছু অসংলগ্ন ছবি স্বপ্নে এসেছিল, কোনো মানে বুঝতে পারিনি। আচ্ছা, মা দুর্গার তো একটা মাথা আর 10টা হাত, আর রাবণের 10টা মাথা, তবে এমন কি কোনো দেবী আছে যার 9টা মাথা আর 36টা হাত? নবদুর্গা। ধ্যাৎ, ও আমি দেখেছি দুর্গাপুজোর সময়। আমি যেটা দেখেছি তা আলাদা। আর কিছু দেখিসনি? হ্যাঁ, অরুণাচলে যেরকম পাহাড় দেখেছিলাম কিছুটা সেই রকম, তবে পেছনে কিছুটা দূরে বরফের পাহাড়ও দেখেছি। মা আমায় ডেকে বললেন, এই নে, এটা নিয়ে যা, আমি চা নিয়ে আসছি। ইন্দ্র উঠে বাটিটা আমার হাত থেকে নিয়ে বলল, যা চা নিয়ে আয়। মনাদা চা শেষ করে উঠে পড়েছে দেখে জিজ্ঞাসা করলাম, তাহলে বইটা নিয়ে কি করব? সেটা পরের জার্নিতে ঠিক করব। আমরা সবাই উৎসুক হয়ে তাকাতে মনাদা বলল, হিমাচল প্রদেশ। টেবিলে মায়ের রাখা বইটা চোখে ভেসে উঠল। একটা অদ্ভুত শিহরণ শরীরের মধ্যে খেলে গেল। শুনছিলেন অরুণাচলের অন্ধকারে, সামগ্রিক পরিবেশনায় টিম ভৌতিক বাঙালি। সামনের সপ্তাহে আসতে চলেছে আমাদের ইয়ার এন্ড স্পেশাল গ্র্যান্ড প্রজেক্ট, মানবেন্দ্র পালের বিখ্যাত উপন্যাস অশরীরী আতঙ্ক। শোনার জন্য একটু অপেক্ষা করুন। আমাদের কাজগুলি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও শোনান, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ওফ, আবার ইংরেজি। দাঁড়াও দাঁড়াও, যা। ফিউসিফর্ম গাইরাস, ফসিফর্ম ফেস, আচ্ছা, বা না, যা। ওফ, বেঁচে গেছিলাম, আবার পড়তে হবে রে। ফসিফর্ম ফেস। এখন একে আমি ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি নাকি? হ্যাঁ, এই কিরে ভাই, তো মেরে ফেলবে বাংলা ইংরেজি লিখে লিখে। প্রতিনিয়ত আটকাবো আমি এবার। কিরে মোনা, ঘটি বাকি। সরি সরি সরি।